আসসালামু আলাইকুম। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের ম্যাথ ইনস্ট্রাক্টর এইচ.এম. ইশরাক। আজকে আমরা দেখব কি ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 13, যেখানে আমরা কি শিখব প্রথম ক্রম এবং প্রথম মাত্রার প্রকৃত অন্তরক সমীকরণ। আপনারা জানেন যে আমরা বিগত কয়েকটা চ্যাপ্টার ধরে এই অন্তরক এবং আপনার কি যোগজীকরণ এই টাইপের যে জিনিসগুলো সেগুলো শিখতেছি, যেইটার আপনার বেসিক লেভেলের জিনিসটা আপনারা ম্যাথমেটিক্স 2 তে পড়ে এসেছেন। এখন আমরা ম্যাথমেটিক্স 3 কে একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি এবং এটা কিন্তু 13 নম্বর চ্যাপ্টার আপনারা দেখতেছেন। সামনে আর দুইটা চ্যাপ্টার রয়েছে, 14 এবং 15, তাহলে কিন্তু আপনাদের ম্যাথ 3 কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা দেখি এটা ইংলিশটা কি ছিল। ক্রম মিনস হলো অর্ডার, ঠিক আছে। আপনারা দেখুন, আপনারা পড়ার সময় ইংলিশটা রিলেটেড করে করে পড়ার চেষ্টা করবেন, এতে করে সুবিধা হবে। আপনারা যখন বিএসসি লেভেলে যাবেন, আপনারা জানেন যে বিএসসি লেভেলের সিলেবাসে কিন্তু বাংলা না, ওখানে কিন্তু আপনার ইংলিশ বই পড়তে হবে এবং বিদেশি রাইটারের বইগুলো বেশি পড়তে হবে। তো এখন থেকে আপনি যদি ইংলিশটা একটু ভালো মতো দেখে রাখেন, আপনার তো এখন সুবিধা হবে, বিএসসিতেও সুবিধা হবে, প্লাস আপনি যে কোনো সময় আপনি ইংলিশে কথোপকথনে আপনার একটু অ্যাডভান্স হয়ে যাবেন, আপনি মানে সব ক্ষেত্রে একটু সুবিধা পাবেন, বিকজ আপনি জানেন যে ইংলিশ ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা। আচ্ছা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা যেহেতু বললাম, তাহলে আপনাদের বলতে হবে যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা দ্বারা কি বোঝায়, সেটা আপনাদের একটা প্রশ্ন। এটা কিন্তু রিসেন্টলি একটা জব এক্সামে আসছিল, এই জন্য আমি এখান থেকে বললাম যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা এই জিনিসটা অর্থ কি। এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আমরা এটার অর্থ আস্তে আস্তে জানবো। তো আমরা এখন দেখি মাত্রা ইংলিশ হলো ডিগ্রি, তাহলে ক্রম অর্থ অর্ডার আর মাত্রা ইংলিশ হলো ডিগ্রি, এটা আপনারা জানেন, কারণ আগের চ্যাপ্টারগুলোতে কিন্তু জিনিসটা ছিল। অফ প্রকৃত, প্রকৃত মিনস হলো এক্সাক্ট, অন্তরক মানে ডিফারেন্সিয়াল, সমীকরণ মানে আপনারা জানেন ইকুয়েশন। তাহলে আমাদের অধ্যায় 13 নাম কি, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার প্রকৃত অন্তরক সমীকরণ। তো এই অধ্যায়ে আমরা কি কি শিখবো এক নজরে দেখি। প্রথমে আমরা শিখবো সংজ্ঞা, যেটা ইংলিশ আপনারা জানেন যে ডেফিনিশন। ডেফিনিশন মিন্স সংজ্ঞা, তাই না? মানে আপনি এক কথায় আপনাকে বলতে হবে যে আপনি এই প্রকৃত অন্তরক সমীকরণ দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝতেছেন সেটা, মানে একদম প্রাইমারি কনসেপ্ট, একদম বেসিক, যেটা না জানলে আপনি কিন্তু চ্যাপ্টার অ্যাকচুয়ালি শুরু করতে পারবেন না। নেক্সট ওয়ান হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বা যেটাকে ইংলিশে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং বাংলায় বলা হয় সমাকলীয় বা সমকলীয়, একই কথা, উৎপাদকের সংখ্যা। ফ্যাক্টর মানে উৎপাদক, ঠিক আছে। এখান থেকে একটা ইংলিশ জানলেন, ফ্যাক্টর মানে হলো কি উৎপাদক, এই যে ফ্যাক্টর, ফ্যাক্টর মানে উৎপাদক। নেক্সট আপনারা জানবেন প্রকৃত অন্তরক সমীকরণের সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলির সমাধান কেমন করে করতে হয় সেই সিস্টেমটা। এরপরে প্রসিডিউরটা শেখার পরে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। তাহলে চলুন আমরা প্রথমে দেখি প্রকৃত অন্তরক সমীকরণের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা দেখি যে প্রকৃত অন্তরক সংখ্যাটা হলো যে যদি একটি অন্তরক সমীকরণের মূল সমাধানকে অন্তরীকরণ করে অন্তরক সমীকরণটি পাওয়া যায়। একটা অন্তরক সমীকরণ আপনাকে দেয়া আছে, অন্তরক সমীকরণ কি সেটা তো আপনারা জানেন যে অন্তরক সহগ থাকে, আরো কিছু জিনিসপত্র থাকে, কি বলে কাকে বলে সেটা আপনারা খুব ভালো মতোই জানেন অলরেডি। তো সেইটাকে আপনি অন্তরীকরণ করবেন, অর্থাৎ কি করবেন, ডিফারেন্সিয়েশন করবেন। ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আপনি পাবেন সেই অন্তরক সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণ বলা হচ্ছে, ঠিক আছে। মূল সমাধান মানে আপনি একটা অন্তরক সমীকরণ, একটা সমীকরণকে আপনি সমাধান করবেন, সমাধান মানে ডিফারেন্সিয়েশন করবেন, এই যে dx করে ডিফারেন্সিয়েশন করবেন, করার পরে আপনি যে সমাধানটা পাবেন সেটাকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, আবার দেখবেন যে আগের জিনিসটা চলে আসছে। যদি এমন হয় তাহলে সেটাই কিন্তু আপনার কি প্রকৃত অন্তরক সমীকরণ, ঠিক আছে। যেমন আমরা যদি আরেকটু ভালো মতো দেখি যে m আর n যদি দুইটাই x এবং y এর ফাংশন, তাহলে সমাধান f x y, c এইটাকে সমীকরণের অন্তরীকরণ করলে সরাসরি এটা m dx n dy সমান 0 পাওয়া যায়। তবে m dx n dy ইকুয়াল 0 কে প্রকৃত অন্তরক সমীকরণ বলা হয়। এটা একটু আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম জিনিসটা, যে আপনারা জানেন যে এই জিনিসটা কি, এটা হলো মানে অন্তরীকরণ প্রকাশের একটা সাধারণ একটা সমীকরণ। তো সেইটাকে অন্তরীকরণ করার পরে আপনি যে সমাধানটা পাবেন সেটাকে যোগজীকরণ করে, মানে জাস্ট উল্টা আবার যদি সেম জিনিসটা পান আপনি, মানে প্রশ্নটা আবার পেয়ে যান, অন্তরীকরণ করে যেটা পাবেন যোগজীকরণ করলে তার উল্টাতে পাবেন। যদি এমন হয় তাহলে সেটাকেই বলা হয় হলো প্রকৃত অন্তরক সমীকরণ। যেমন দেখুন x dx y dy ইকুয়াল 0, এটা একটা প্রকৃত সমীকরণ। কারণ কি, সমীকরণ সমাধান দেখুন x y সমান হলো c, এটাকে অন্তরীকরণ করলে অন্তরক সমীকরণটি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে চলুন আমরা এখন দেখি যে এটা কি হবে। এটা ইন্টিগ্রেশন না, অ্যাকচুয়ালি এটা কি হবে, ডিফারেন্সিয়েশন। মানে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি হবে, আগের জিনিসটা পাবেন। যদি হয় তাহলে সেটাই হলো অন্তরক সমীকরণ। অন্তরক মিন্স হলো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ওকে, দেখুন সুতরাং অন্তরীকরণের সাহায্যে সরাসরি f of x, y, c আকারে সমাধান হতে যে সমস্ত অন্তরক সমীকরণ পাওয়া যায় সেই সমস্ত অন্তরক সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণ বলে। তা আমরা অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এটাকে আমরা যদি একটু একটা এক্সাম্পলের সাহায্যে দেখি তাহলে আপনারা
আপনারা আশা করি জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। দেখুন x dy প্লাস y dx ইকুয়াল 0, একটু আগে কিন্তু আমরা বলে আসছি এই উদাহরণটাই কিন্তু ছিল, এবং ওখানে কি বলা হয়েছিল যে এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ। তা কেমন করে হচ্ছে সেটা চলুন আমরা একটু ডিটেইলসে একটু যদি ব্যাখ্যা করি। এইটাকে যদি সমাধান করেন আপনি, তাহলে দেখুন কি আছে, x y ইকুয়াল c আসবে, তাই না? তাই না? ওকে, তাহলে এখন দেখুন x y ইকুয়াল c, এটাকে আবার যদি অন্তরীকরণ করেন তাহলে কিন্তু 1 নম্বর সমীকরণটা পাচ্ছেন। কিভাবে দেখুন, এই যে x y ইকুয়াল c, এটাকে আমরা অন্তরীকরণ করতেছি। অন্তরীকরণ করলে আপনারা দেখতেছেন যে এই যে x y, আপনারা জানেন যে এটা u v এর সূত্রটা আপনারা জানেন যে প্রথমে u টাকে রাখতে হয় এবং v টাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, পরবর্তীতে আবার ভি কে রাখতে হয় এবং ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয় যদি এরকম গুণ অবস্থায় থাকে, আপনারা জানেন। তো গুণ অবস্থায় আছে, এজন্য আমরা কি করলাম, দুইটাকে আলাদা আলাদা ভাবে করছি। করার পরে আমরা দেখতেছি যে ইকুয়াল করলে কি হয়, 0 আসতেছে, যেটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, ওকে। তাহলে এই জন্যই কিন্তু x dy প্লাস y dx ইকুয়াল g, এটা 0, এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে ফার্স্টে আমরা কি করছি। আচ্ছা, আর আরেকবার তাহলে জিনিসটা আমি যদি বলি যে এই যে দেখুন এইটা ছিল x dy প্লাস y dx, এটাকে আপনারা কি করছেন, ডিফারেন্সিয়েশন করছেন। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, দেখুন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, এই যে এখানে থাকতেছে x আর এখানে থাকতেছে হলো y, তাই না? এই জন্য দেখুন এই যে xy সমান c আসতেছে, তারপর সেটাকে আবার ইন্টিগ্রেশন করা হচ্ছে, করার পরে আমরা কিন্তু আবার এই যে সেম জিনিসটা আমরা পাচ্ছি। পাইলে যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা একটা প্রকৃত অন্তরক সমীকরণ বলবো, জাস্ট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ওকে, তাহলে দেখুন m dx প্লাস n dy ইকুয়াল 0 সমীকরণটি প্রকৃত হবে যদি এবং কেবল যদি ডেল m বাই ডেল y, এটা আপনারা জানেন যে এটাকে ডেল বুঝায়। ডেল মানে হলো এটা হলো আপনার কি বুঝায়, এটাকে আংশিক আংশিক বলে, আংশিক অন্তরীকরণ বলা হয় আর কি। আংশিকের ক্ষেত্রে ডেল চিহ্নটা ইউজ করা হয়। এইভাবে লিখতে পারেন আপনারা, আবার এটা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারেন, আবার এইভাবে লিখতে পারেন। নরমালি আমরা এইভাবে এবং এইভাবে এটা বেশি ইউজ করে থাকি। যদি এরকম হয় মানে এই দুইটা মানে আংশিকভাবে আপনি কি করবেন, এই যে এই সমীকরণটাকে, এই যে m পার্ট কোনটা, এটাকে আপনি আংশিক মানে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন এবং m dy এটাকে আপনি x এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন। করার পরে দুইটা যদি আপনি দেখেন যে ইকুয়াল আসে, তাহলে কি হবে, তাহলেই কিন্তু সেটা আপনার কি হবে, প্রকৃত অন্তরক সমীকরণ হবে। এটা হলো আপনার প্রকৃত অন্তরক সমীকরণের যে সত্যটা সেটা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ম্যাথে মোটামুটি এই যে এতক্ষণ যেগুলো বললাম এগুলো নিয়ে কিন্তু খুব একটা কনসার্ন না আপনাদের, জাস্ট এখানে আপনার সংজ্ঞাটা জানার দরকার ছিল এবং হলো এই যে অন্তরিক্ষ এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা একটু বোঝা দরকার ছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে সত্যটা, যেটা এই সত্যটা দিয়েই কিন্তু আমরা মূলত ম্যাথমেটিক্স গুলো করবো। তাহলে ঠিক আছে, আমরা এখন সমাধান করার নিয়মটা একটু দেখি, তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। দেখুন m dx প্লাস n dy সমান 0, এই আকারের প্রকৃত অন্তরক সমীকরণকে বিভিন্ন উপায়ে সমাধান করা যাচ্ছে। তার মধ্যে উপায়টা কি কি, প্রথমে আপনি y কে ধ্রুবক ধরে x এর সাপেক্ষে m এর সমাকলন অর্থাৎ dx এর সহগে সমাকলন করতে হবে। আপনারা জানেন যে আংশিক সমীকরণের সিস্টেমই এটা, যে আপনি কি করবেন, এই যে y কে ধ্রুবক ধরে x এর সাপেক্ষে m এর সমাকলন করবেন। আবার যখন n এর কাজটা করবেন তখন আপনি কি করবেন, x কে ধ্রুবক ধরে y এর সাপেক্ষে আপনি কি করবেন, সমাকলন করবেন। ঠিক আছে, আপনারা এটা জানেন। ঠিক আছে, ওকে। এখন x মুক্ত n পদের সমাকলন অর্থাৎ dy এর সহগের মধ্যে যে পদ বা পদগুলো x মুক্ত সেগুলোকে y এর সাপেক্ষে সমাকলন করতে হবে। দেখুন এই পার্টে একটা জিনিস বলছে যে পদ বা পদগুলো x মুক্ত, আগেরটা কিন্তু এরকম কোনো শর্ত ছিল না, বাট n এর ক্ষেত্রে কিন্তু আপনার যে পদগুলো x মুক্ত সেটাকে নিয়ে সমাকলন করতে হবে, এবং পরিশেষে প্রাপ্ত সমাকলিত ফল দুটি যোগফল সমান ধ্রুবক নির্ণয় করলে কি হবে, নির্ণয় সমাধান পাওয়া যাবে। তো সংক্ষেপে এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, এই যে আমাদের কিন্তু মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো এইটা। ঠিক আছে, এই জিনিসটা আপনি ভালো মতো মনে রাখেন যে mxy dx প্লাস integration of n, এটা integration of mxy dx plus integration of nxy এর x বর্জিত পদ, দেখুন এখানে x বর্জিত পদ কথাটা আছে, dy সমান হলো c। তো আমাদের মূলত এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটার মাধ্যমেই কিন্তু আমরা ম্যাথমেটিক্স গুলো করব। আমরা প্রত্যেকটা ম্যাথে আপনারা দেখবেন যে এই কাজটা আমাদের করা লাগতেছে। ঠিক আছে, অর্থাৎ dx এর সহগ ইনটু dx যেটা সেটাকে ইন্টিগ্রেশন করব, আবার dy এর সহগের x বর্জিত পদের dy করব সেটাকে ইন্টিগ্রেশন করব, সমান হলো c। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন আপনারা যদি এতক্ষণ ধরে আপনাদের কিছু কনফিউশন থেকে থাকে, আশা করি আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো কনফিউশন এর মধ্যে থেকে থাকতে পারে, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি এই ম্যাথটা করি। আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন উত্তর 3টা সেগমেন্টে হয়, সংক্ষিপ্ত, রচনামূলক আর অতি সংক্ষিপ্ত। তা আমরা এখানে একটা রচনামূলক প্রশ্নকে সেগমেন্টে এখানে আমরা যুক্ত করেছি আপনাদের উদাহরণ দেওয়া হিসেবে। যদিও রচনামূলক প্রশ্ন তো তারপরে এটা কিন্তু অ্যাকচুয়ালি রচনামূলক দেখি মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে অনেক বড় টড় হবে, এরকম না। রচনামূলক প্রশ্ন অনেক ক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ইজি হতে পারে। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি। সমাধান করতে বলছে x³ প্লাস 3xy স্কয়ার dx প্লাস y³ প্লাস 3x স্কয়ার y dy ইকুয়াল হলো 0। তাহলে চলুন আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আপনারা জানেন যে যেটা দেয়া থাকবে সেটা আমরা লিখে ফেলি। লিখে ফেলার পরে আমরা এখান থেকে কি করব বলুন তো, ওই যে m dx প্লাস
এন ডি ওয়াই ইকুয়াল 0, তাই না? আমরা একটু আগে দেখে আসলাম। তা ওইটার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন তাহলে এম কি হবে বলুন তো? ডিএক্স এর সহগ। ডিএক্স এর সহগ কি? এই যে এটা হলো এম, দেখুন এই যে আমরা সেটাই লিখছি। আবার এনটা কি হবে? ডিওয়াই এর সহগ। তো ডিওয়াই এর সহগ হলো এইটা, এই যে দেখুন এন ইকুয়াল, এটা আমরা লিখে ফেলছি। তো এইটা লেখার পরে এখন আমরা কি করব বলুন? আমরা আংশিক সমাকলন করব। আপনারা জানেন যে আংশিক সমাকলন করে যদি দেখেন যে এইটা এবং এটা ইকুয়াল হয়, এখানে দেখুন দুইটা ইকুয়াল হয়েছে, যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি লিখতে পারি? এই দেখুন ইকুয়াল হয়েছে, এই জন্য আমরা প্রদত্ত সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণ বলতে পারি। কারণ প্রকৃত অন্তরক সমীকরণ হওয়া সত্যই হলো যে এই যে ডেল এম বা ডেল ওয়াই অফ এম সমান হবে ডেল এক্স অফ এন। আচ্ছা দেখুন এখন এই পার্টটা কিভাবে করা হয়েছে দেখুন তো। ডেল ওয়াই অফ এম সমান, এই যে দেখুন এখানে আমরা দেখতেছি কি করছি, আমরা এখানে y এর সাপেক্ষে কাজ করব, তাই না? আপনারা জানেন যে এখানে আমরা x টাকে ধ্রুবক রাখি, কারণ এই যে দেখুন নিচে y আছে, x এবং y দুটাকেই যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে সেই ক্ষেত্রে সেটা আংশিক বা ডেল হতো না, তাই না? পার্শিয়াল হতো না। আমরা এখানে কি করতেছি? পার্শিয়াল করতেছি। এজন্য আমরা এখানে x টাকে আমরা ধ্রুবক ধরবো এবং y এর সাপেক্ষে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাই x কে যদি আপনি ধ্রুবক ধরেন, x কিউব কি একটা ধ্রুবক, এবং আপনারা জানেন কি এই যে dy অফ, মনে করেন যে এখানে কোনো একটা ধ্রুবক 0 1 2 5 যেটাই হোক না কেন, সেটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আপনারা জানেন। তো এখানে x কিউব কে আমরা যেহেতু ধ্রুবক ধরছি, তাই এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0ই আসতেছে, আর সেই 0টা আমরা এখানে লিখবো না। নেক্সট পার্ট দেখুন, 3xy স্কয়ার, সামনে আছে প্লাস, ঠিক আছে? এইটা কিভাবে হইলো বলুন তো? এইটা হইলো যে এই যে dy অফ 3xy স্কয়ার। তো আপনারা এই যে x টাকে যেহেতু আমরা কি হিসেবে ধরছি? একটা ধ্রুবক হিসেবে ধরছি। যেহেতু ধ্রুবক হিসেবে ধরছি, আপনারা জানেন যে ধ্রুবক ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়ে না, তো এটাকে সামনে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাকি যেটা আসলো dy স্কয়ার বাই dy। এখন দেখুন এইটা ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলুন তো? 2y আসে, তাই না? 2y আসে। আর সামনে এখানে কি আছে? এখানে কিন্তু একটা 3 আছে। আচ্ছা 3টাকে আমি লিখি নেই, 3টাকে এই যে সামনে থাকলো, কারণ এটাও একটা ধ্রুবক আমরা জানি। তো 3 আর হলো এখানে কত আসতেছে? 2y, আর সামনে আসছে 3, তাহলে 3 দুগুণে 6y। এই যে দেখুন 6y, আর এই যে x টা যেটা আছে x টাও থাকলো x। আপনারা জানেন যে ধ্রুবক কেমন করে করতে হয়? প্রথমে এই যে 3x টা। আচ্ছা আরেকবার যদি আমি এটা বলি, এই যে দেখুন এইখানে আসলো dy অফ 3xy স্কয়ার, অর্থাৎ এটা আমি করতেছি। তাহলে কি হবে? এখানে আমরা জানি 3টা তো একটা ধ্রুবক, আমি জানি, তো 3 লিখলাম। x টাকে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করছি, ধ্রুবক যেহেতু কাউন্ট করছি এই জন্য এটাকে আমরা সামনে লিখে দিলাম। লিখে এখন আমরা এই যে y টাকে এই যে y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। তো করলে কি হচ্ছে? 3x এর মতোই থাকতেছে, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আপনারা জানেন যে এই যে পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, y, তারপরে পাওয়ার যত থাকে 2, তা থেকে 1 মাইনাস হয়, অর্থাৎ কি 2 থেকে 1 বাদ দিলে কি হচ্ছে? 1 থাকতেছে। তাহলে দেখুন 3 3 দুগুণে 6xy, তাই না? এই দেখুন 6xy। ওকে, সিমিলারলি এখানেও কিন্তু কি হয়েছে? এখানে x এর সাপেক্ষে করতেছি, তো এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর যখন আমরা এটা করতেছি তখন দেখুন যে এই যে এখানে হচ্ছে যেহেতু y, তার মানে এইটাকে আমরা ধ্রুবক ধরতেছি, তার মানে 3y এর মতো থাকতেছে। আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2x, তাহলে 3 দুগুণে হচ্ছে কি 6xy। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরও আমরা যখন সামনে আরো ম্যাথ করব তখন আপনারা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন আশা করি। তো ঠিক আছে, এখন দেখুন নির্ণয় সমাধান। আপনারা জানেন যে নির্ণয় সমাধানের ক্ষেত্রে কি করতে হয়? m dx এর ইন্টিগ্রেশন প্লাস n dy, যেখানে আপনার কি হবে? x বর্জিত পদ, সেটার ইন্টিগ্রেশন হয়, আপনারা জানেন। তো ঠিক আছে, সেটা যদি আমরা করি, দেখুন এই যে m যেটা, সেটার ভ্যালু আমরা এখানে বসিয়েছি, দেখছেন? আর n এর মধ্যে আমি কি বলছি? x বর্জিত পদ, কি x বর্জিত পদ। এই দেখুন এখানে x আছে যেহেতু, এইজন্য এই পদটা বাদ গেল, বাদ দিয়ে থাকলো শুধু y কিউব, এটা ঠিক আছে? তো এটাকে ইন্টিগ্রেশন করলাম, করার পরে দেখুন যে কি আসছে। এই যে এখানে ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন যে x টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই হলো 3 প্লাস 1, মানে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হলো 4, তাই না? আপনারা জানেন এই যে হইলো। আবার 3xy স্কয়ার, আমরা কি করতেছি? এই যে 3y স্কয়ার, এখানে হলো কি, এটা কিন্তু uv এর সূত্র পড়ছে, তাই না? uv এর সূত্র আপনারা জানেন যে এই যে uv কে ইন্টিগ্রেশন করলে u কে রেখে v কে ইন্টিগ্রেশন করতে হয়, আবার v কে রেখে u কে ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা প্রথমে 3x, প্রথমে আমরা কোটাকে রাখছি 3y স্কয়ারটাকে আমরা রাখছি, রাখার পরে আমরা x টাকে ইন্টিগ্রেশন করতেছি। তো x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x স্কয়ার বাই 2, আপনারা জানেন। আবার পরবর্তীতে আমরা কি করছি? 3x কে রাখতেছি, y স্কয়ার কে ইন্টিগ্রেশন করতেছি, তাই না? তারপরে এইভাবে কিন্তু ফাইনালি এইভাবে আসতেছে, ঠিক আছে? এরপরে দেখুন এখানে কি হচ্ছে? y কিউব, যেটা এটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করলে y টু দি পাওয়ার 3 প্লাস 1, মানে y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এটা আপনারা জানেন যে কিভাবে হলো জিনিসটা। তো এটাও হইলো, হওয়ার পরে আর এই পাশে কি আছে? c/4 আছে, ঠিক আছে? c/4 লিখলাম। লিখলে
তাহলে যেটা আসলো এখন দেখুন সবগুলোতে যেহেতু 4 আছে, মানে সবগুলোতে 4 না, তো এখানে 2 আছে। আমরা কি করব, ভগ্নাংশের আকারে যদি না রাখতে চাই তাহলে আমরা 4 দ্বারা গুণ করতে পারি, করলে কিন্তু জিনিসটা এরকম আসতেছে। ওকে, তাহলে এখানে বলুন তো এখানে c/4 কেন আসতেছে? এটা অ্যাকচুয়ালি আপনারা যে কোনো কিছুই লিখতে পারেন, এখানে সাধারণত 4 লেখা হয়েছে কারণ আপনারা দেখতেছেন যে এই যে একটা 3 আছে, এখানে সাধারণত যে পাওয়ারটা থাকে, এখানে দেখুন 2 এর আগে 3 আছে, তো এখানে যেটা আছে তার চেয়ে সাধারণত 1 বেশি করে এখানে লিখতে হয়, সেজন্য এখানে 4 লেখা হয়েছে। এটা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, আবার এটা কিছু নাও লিখতে পারেন, বিকজ c মানে কনস্ট্যান্ট, এটা যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তা এখন আমরা পরবর্তীতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমকলীয় উৎপাদক সম্পর্কে একটু দেখব। ওকে, তা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কি বলে দেখুন, যে উৎপাদক দ্বারা কোনো অসমাকলনযোগ্য অন্তরক সমীকরণকে গুণ করলে তার সমাকলনযোগ্য হয় তাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলন উৎপাদক। দেখুন, অসমাকলনযোগ্য অন্তরক সমীকরণ, এমন একটা অন্তরক সমীকরণ আছে যেটা আপনি সমাকলন করতে পারতেছেন না, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে পারতেছেন না, সেইটাকে আপনি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবেন, গুণ করলে সেটাকে আপনি সমাকলন যোগ্য করতে পারবেন। একটা জিনিস আছে যেটাকে আপনি সমাকলন করতে পারতেছেন না, বাট সেটাকে এমন একটা জিনিস আছে যেটা দ্বারা গুণ করলে সেটা আবার সমাকলন যোগ্য করতে পারতেছেন। তো যেটা দ্বারা গুণ করলে সমাকলন যোগ্য করতে পারবেন সেটাকেই বলা হচ্ছে সমাকলন উৎপাদক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অর্থাৎ কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণকে যে উৎপাদক দ্বারা গুণ করলে তা প্রকৃত হয়। ওকে, আপনারা জানেন যে অপ্রকৃত কেন বলা হয়েছে? কারণ প্রকৃত মানে আপনারা জানেন যে প্রকৃতকে কি করতে হবে, প্রথমে আপনি ডিফারেন্সিয়েশন করে যেটা পাবেন, ইন্টিগ্রেশন করে আবার আরেকটা পাবেন, সেটাই তো কি বলে, প্রকৃত। তা যদি ইন্টিগ্রেশন করতে না পারেন তাহলে সেটা কি হচ্ছে, সেটা তো আপনার ইয়েই হচ্ছে না, প্রকৃত হচ্ছে না, মানে অপ্রকৃত থাকতেছে। তো অপ্রকৃতকে প্রকৃত বানানো মানে কি, সেটাকে আপনি ইন্টিগ্রেশন করতে পারতেছেন, তাই না? অপ্রকৃতকে প্রকৃত করার জন্য যে উৎপাদক দ্বারা আপনাকে গুণ করতে হবে সেইটাই হলো আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা যোগজি উৎপাদক বা সমকলীয় উৎপাদক, যাকে সংক্ষেপে IF দ্বারা প্রকাশ করা হয়। আমরা ম্যাথের ক্ষেত্রে কিন্তু IF দ্বারাই লেখাটা আমরা লেখার সময় IF এভাবেই লিখবো, এভাবে লিখে আমরা জিনিসটা বের করবো। এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা থেকে আপনার প্রশ্ন আসতে পারে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে, বা আপনাকে ম্যাথের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি অহরহ দেখবেন। তো ঠিক আছে, এখন আমরা প্রকৃত সমীকরণ সমাধান করার কিছু প্রণালীগুলো দেখি যে কেমন করে আমরা প্রকৃত সমীকরণকে সমাধান করতে পারবো। তাই এটা টোটাল আমরা এখানে 5টা নিয়ম রয়েছে, আপনারা এগুলো বইয়েই দেখবেন, বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে 5টা নিয়ম, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে। তা আমরা একটু সহজভাবে লেখার জন্য আমরা দেখুন যে যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে আমরা জানি সেটা প্রকৃত সমীকরণ হবে, মানে এটা অপ্রকৃত হবে না, এটা একদম প্রকৃত হবে, আর অর্থাৎ সমীকরণটি প্রকৃত হবে। তাহলে কি হবে, তাহলে নরমাল সমাধান আমরা একদম প্রথমে যে অঙ্কটা দেখলাম উদাহরণে, সেটাই আপনারা দেখছেন যে জাস্ট ইন্টিগ্রেট করে দিবেন আর n এর x বর্জিত পদ ইন্টিগ্রেট করে দিবেন, ইকুয়াল c হবে। অর্থাৎ এই যে দেখুন x বর্জিত পদকে আপনারা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? এই যে x, এই চিহ্নটাকে কি বলে বলুন তো, এটাকে বলা হয় হলো ফাই, ঠিক আছে? বা এটা মানে হলো যে এখানে কোনো ইয়া নেই, সেই বর্জিত পদ নেই, এই এক্স ফাই মানে হলো এক্স বর্জিত পদ নেই, কারণ এটা আপনারা জানেন যে ফাঁকা সেট, আপনারা যদি সেট পড়ে থাকেন, ফাঁকা সেট প্রকাশ করতে কিন্তু এটা ইউজ করা হয়, অর্থাৎ এই যে এরকম যেটার মধ্যে কোনো কিছু থাকে না। ওকে, যেখানে এই যে দেখুন এটা হলো n xy x বর্জিত অংশ, যেটা আপনাকে এখানে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? একইভাবে নির্ণয় সমাধান আবার দেখুন, এই যে এখানে জিনিসটা কিন্তু আবার অন্যভাবে দেখানো হয়েছে যে এইভাবে যেরকম হতে পারে সেখানে আবার এইভাবেও কিন্তু করতে পারেন আপনি, ঠিক আছে? এখানে দেখুন n xy এর y বর্জিত অংশ হলো এটা, অর্থাৎ আপনি ইচ্ছা করলে n এর x বর্জিত পদ অথবা ইচ্ছা করলে m এর y বর্জিত পদ এটা ইউজ করতে পারেন, যে কোনো একটা দিয়ে আপনি কাজটা করে ফেলতে পারবেন। দেখছেন দুইটা সমাধান সমতুল্য, যে কোনো একটি গ্রহণ করতে হবে। ওকে, এটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। বাট দ্বিতীয় নিয়ম, এক্ষেত্রে একটু কাহিনী আছে, যে যদি অন্তরক সমীকরণটি প্রকৃত না হয়, অর্থাৎ এই যে দেখুন প্রকৃত হবে কি হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে, এটার উপরে। এটা যদি ইকুয়াল হয় তাহলে প্রকৃত, আর ইকুয়াল না হলে অপ্রকৃত। তা যদি ইকুয়াল না হয় কিন্তু সমমাত্রিক মানে কি, প্রত্যেকটা পদের যেমন x স্কয়ার y যোগ x y স্কয়ার, দেখুন প্রত্যেকটা পদের 2 এর আগে 3, এখানে কত 1 আর 2 3, মানে প্রত্যেকটার উপরে যে মাত্রাটা সেটা কি হবে, সেম থাকবে, তাহলে সেটাকে তো সমমাত্রিক বলে, আপনি জানেন। তো m n উভয় যদি সমমাত্রিক হয় এবং mxy প্লাস ny নট ইকুয়াল টু 0 হয়, সেই ক্ষেত্রে সেই কন্ডিশনের ক্ষেত্রে আমরা একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইউজ করব, যে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা হবে 1/mx প্লাস ny, এবং এই ইন্টিগ্রেশন ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে সমীকরণটিকে, করার পর প্রথম নিয়ম অনুযায়ী যেটা আছে সেভাবে আমরা সমাধান করব। তো এখানকার তাহলে জিনিসটা কি ছিল, যে যদি প্রকৃত না হয় তাহলে আমাদের কাজ হলো অঙ্ক একটা দিকলে আমরা প্রথমে কি করব, সেটা প্রকৃত কিনা সেটা আমরা প্রথমে এইটা দিয়ে ক্যালকুলেট করে বের করব। যদি প্রকৃত হয় তাহলে তো খুব ইজি, আর যদি প্রকৃত না হয় তাহলে আমরা কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব, যদি সমমাত্রিক থাকে সেক্ষেত্রে। এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্রটা আপনারা দেখে নেবেন, এইটা দ্বারা কি করব, আমরা ওই যে সমীকরণ যেটা দেয়া আছে যেটা প্রকৃত না সেটাকে গুণ করব। আপনারা জানেন যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, সেই জিনিসটা যেটা একটা অপ্রকৃত সমীকরণকে প্রকৃত বানিয়ে ফেলে, তো তখন প্রকৃত হয়ে যাবে, তারপরে আবার প্রকৃত সমীকরণের সমাধানের নিয়ম অনুসারে প্রথম নিয়ম যেটা সেটা অনুসারে করে ফেলবো, ইজি। এখন তৃতীয় নিয়মটা দেখি। তৃতীয় নিয়মের ক্ষেত্রে দেখুন
যদি এই আকারে থাকে, একটা আকার দেওয়া আছে, দেখুন বড় একটা আকার দেওয়া আছে এবং প্রকৃত যদি না হয়, এই যে আপনারা খেয়াল করবেন এইটা যে প্রকৃত হয় কি হয় না সেটা, এবং mx মাইনাস ny নট ইকুয়াল টু 0, এই দেখুন এখানে ছিল mx প্লাস ny নট ইকুয়াল টু 0 আর এখানে mx মাইনাস ny নট ইকুয়াল টু 0, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি এখানে মানে মাঝখানে জাস্ট চিহ্নটা, আপনাকে তো যে ইকুয়েশনটা দেওয়া থাকবে তার মাঝখানে চিহ্নটা দেখবেন, যদি প্লাস হয় তাহলে হচ্ছে এই যে দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও প্লাস, আবার যখন মাইনাস হবে তখন কি হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও মাইনাস, তবে সত্য হলো যে নট ইকুয়াল টু 0 হওয়া লাগবে। তারপরে কি করতেছে, প্রথম নিয়ম অনুযায়ী সমাধান, দুইটা কিন্তু সেম টাইপ সেম জিনিস, দুইটাতেই প্রকৃত সমীকরণ না, এবং সেই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা হয়েছে, যখন প্লাস আছে তখন প্লাস, মাইনাস হলে মাইনাস, এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করা হবে সমীকরণটাকে, গুণ করার পরে একদম নরমাল ভাবে আমরা সমাধান করব। এখন চতুর্থ নিয়মটা দেখুন, mxy প্লাস ndy ইকুয়াল 0 অন্তরক সমীকরণ যদি প্রকৃত না হয়, মানে আমরা প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলো দেখতেছি যে অপ্রকৃত সমীকরণ, তা অর্থাৎ এই যে এটা ইকুয়াল নট ইকুয়াল 0 হলেই কি বলে, নট ইকুয়াল হলেই তো আপনার কি হবে, অপ্রকৃত হবে। এবং 1/n অফ del y of m মাইনাস del x of n সমান f of x হয়, অর্থাৎ শুধুমাত্র x এর ফাংশন হয়, ঠিক আছে। যদি শুধুমাত্র x এর ফাংশন হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ইন্টিগ্রেশন ফ্যাক্টর দেখুন e টু দি পাওয়ার f of x dx এর ইন্টিগ্রেশন, ঠিক আছে, অর্থাৎ সমীকরণটি if দ্বারা গুণ করে, একই জিনিস সবগুলো if দ্বারা, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারাই আপনাকে গুণ করতে হবে, তবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। এটা আপনার জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে এটা ইজিলি আপনি বুঝতে পারবেন। আবার দেখুন প্রকৃত হয় না এবং শুধুমাত্র y এর ফাংশন হয়, তখন কি হচ্ছে এরকম, দেখুন এটা শুধুমাত্র x এর ফাংশন, এর জন্য এখানে ভিতরে আছে e টু দি পাওয়ার f of x dx এর ইন্টিগ্রেশন, আর এখানে যেহেতু y এর ফাংশন তো এই জন্য f of y dy এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, তো ঠিক আছে, তারপরে গুণ করে সমাধান করতে হবে। জাস্ট এখানে এই পাঁচটা নিয়মের অঙ্ক আছে, এই পাঁচটা নিয়মের অঙ্ক আপনারা যদি ভালো করে দেখেন তাহলে এই চ্যাপ্টার থেকে আশা করা যায় আপনাদের আর কোথাও কোনো সমস্যা হবে না। তো এখন আমরা চলুন একটা ম্যাথ দেখি, তাহলে আপনারা জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন যে আমরা এতক্ষণ যে পাঁচটা নিয়ম দেখালাম ওটা অ্যাকচুয়ালি কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখুন প্রথমটা y dx minus x dy plus 3x square y square e to the power x to the power cube e to the power x to the power cube dx সমান হলো 0। এটা একটা কি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, আপনারা তিনটা প্রশ্ন সেগমেন্টের মধ্যে এটা হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্ট। তো ঠিক আছে, আপনারা জানেন যে প্রথমে আমরা যেটা ইকুয়েশন আছে সেটা আমাদের লিখতে হয়, লেখার পরে আমরা কি করব, del y of m আর del ওইটা আমরা বের করব, ঠিক আছে। ওইটা বের করার আগে আমরা কি করতেছি, এটা ওইভাবে না করে আমরা আরো সহজভাবে করতে পারি, উভয় পক্ষকে আমরা y স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, দেখুন y স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে কি হচ্ছে, এই যে এই পুরোটা নিচে y স্কয়ার আসতেছে, আবার এখানে y স্কয়ার গেলে এইটা y স্কয়ার কাটা যাচ্ছে, যা এরকম আসতেছে, ঠিক আছে। এটা হলে এটা সুবিধা কি বলুন তো, এটা আপনার কি করতেছে, আপনার প্রকৃত অপ্রকৃত এরকম একটা বের করা লাগতেছে না, বিকজ এটা আমরা ইজিলি বুঝতেছি যে এটা প্রকৃত। তো সেই ক্ষেত্রে দেখুন এই যে এখান থেকে এইটা কিভাবে আসছে বলুন তো, এখান থেকে এটা আসছে, আপনারা জানেন যে d of x by y এইটাকে কিন্তু করলে কিন্তু এই জিনিসটাই আসে, তাই না। আপনারা জানেন যে x ও y এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনারা জানেন যে প্রথমে x কে রেখে d dx করতে হয়, আবার y কে রেখে d dy করতে হয়, আর যখন এরকম থাকে d dx of x y x by y মানে গুণ অবস্থায় এরকম থাকে, আর ভাগ অবস্থায় কি হয়, নিচে y স্কয়ার থাকে, আর উপরে x কে রেখে d dx of y হয়, আর হলো প্লাস মাইনাস y কে রেখে d dy of x হয়, তাই না, এটা আপনারা জানেন। তো আচ্ছা d dx এটা d dx of x হয়, তার মানে একটাকে রেখে আরেকটাকে রাখবেন, মানে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে ডিফারেন্সটা তো দেখেন, প্লাসের ক্ষেত্রে মানে কি বলে, যখন গুণ অবস্থায় থাকবে তখন ভিতরে প্লাস হয়, যখন ভাগ অবস্থায় থাকে তখন ভিতরে মাইনাস হয় এবং নিচে y স্কয়ার হয়ে যায়, ডিভাইড অবস্থায় হয়ে যায়। তাই এখানে দেখুন নিচে y স্কয়ার আছে এবং y dx অর্থাৎ y কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, মাইনাস x dy x কে রেখে y কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাই না। তার মানে উপরে ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে আর নিচে y স্কয়ার, তার মানে এটা দেখেই আমরা বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি এইটা, তাই না, এটা থেকে এটা লেখা যাচ্ছে, আবার এটা থেকে এটা লেখা যাচ্ছে। আবার দেখুন এইটাকে এখানে দেখুন ex কিউব e টু দি পাওয়ার x কিউব এবং 3x স্কয়ার, তা এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলুন তো, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার কিউব ইনটু যদি আমরা এই যে x কিউব এইটা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি হচ্ছে বলুন তো, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার কিউব থাকতো এবং এই যে ভিতরকার এটা 3x স্কয়ার হয়ে যেত, তাই না, 3x স্কয়ার হয়ে যেত। দেখুন সেটাই কিন্তু এখানে করা হয়েছে, এই যে দেখুন সেই কাজটা এখানে করা হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, সমাকলন করব। আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম, এখন আমরা ইন্টিগ্রেশন করব, করার পরে দেখি যে আমরা কি হচ্ছে সেম পাই কিনা, যদি সেম হয় তাহলে সেটা কিন্তু প্রকৃত অন্তরক সমীকরণ। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম আপনারা জানেন যে m dx plus n dy, সেটা কিন্তু আপনার m dx plus n dy আকারে যখন থাকবে তখন আপনারা করতে পারবেন। এখানে যেহেতু এটা m dx plus n dy এর সাথে আবার আরো একটা জিনিস আছে, এই জন্য কিন্তু আমরা ডিরেক্ট এটাকে ডিফারেন্সিয়েশন করে বের করেছি।
ওকে, তাহলে এখন সমাকলন যখন আপনারা করবেন তখন আপনারা দেখেন কি হচ্ছে, এই যে x বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স কিউব কোনটা থেকে আসছে বলুন তো, এই যে এইটা থেকে আসছে, এই যে এই যে x বাই ওয়াই, এই যে x বাই ওয়াই, আর দেখুন ই টু দি পাওয়ার এক্স কিউব, এই যে ই টু দি পাওয়ার এক্স কিউব সমান হলো c, ঠিক আছে। এটাকে যখন আপনি ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে এই যে দেখুন ইন্টিগ্রেশন, এই যে এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে, আবার এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, এই যে ডিটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, থাকে x বাই ওয়াই হচ্ছে, এবং এটাকে ইন্টিগ্রেশন করার করলে কি হচ্ছে, এই যে এটা বাদ যাচ্ছে, ইন্টিগ্রেশনটা বাদ যাচ্ছে, থাকতেছে ই এক্স কিউব থাকতেছে, ঠিক আছে। এবং এই পাশে কি থাকতেছে, c থাকতেছে, মানে একটা কনস্ট্যান্ট আপনারা জানেন যে ইন্টিগ্রেশন করলে করতে হয়। তো এরপরে কি করলাম, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, তো ওয়াইটাকে আমি নিচে না রাখে যদি ওয়াইটা গুণ করে দিই তাহলে কিন্তু ভগ্নাংশটা উঠে যাচ্ছে, এই জন্য আমরা গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে জিনিসটা এরকম হচ্ছে, এবং এইটাই কিন্তু আমাদের সেই নির্ণয় সমাধান, ঠিক আছে। তার সমাধান আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। যদি না বুঝে থাকেন আপনারা আবার একটু শুরু থেকে একটু রিপিট করবেন জিনিসটা, তাহলে কিন্তু আপনি আশা করি বুঝতে পারবেন। এবং এগুলো ম্যাথ কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবেন, বই থেকে বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে আপনারা ম্যাথ কালেক্ট করবেন, সলভ করবেন, করে যদি কোথাও প্রবলেম হয় তাহলে সেটা আমাদের কাছে আপনারা পাঠাবেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা এগুলো আপনাদের যে ডেফিসিয়েন্সিটা আছে সেটা ওভারকাম করতে পারবেন। তো এখন আমরা প্রকৃত সমীকরণ সমাধানের কিছু কার্যাবলী, তো আমরা ওখানে টোটাল 5টা নিয়ম দেখলাম, ওই 5টা নিয়মের বাইরেও দেখুন বিশেষ কোনো পদ্ধতির পরিবর্তে অভিজ্ঞতা দ্বারা নির্ণয় করতে হয়। দেখছেন স্পেশালি একদম সুন্দরভাবে একদম স্পেসিফিক্যালি বলা আছে যে অভিজ্ঞতা দ্বারা করতে হয়। এই অভিজ্ঞতা অর্জনের জন্য ফলাফলগুলো মনে রাখা প্রয়োজন, মানে আপনাকে কিছু রেজাল্ট এখান থেকে মনে রাখতে হবে। এই রেজাল্টগুলোর দ্বারা আপনি কি করতে পারবেন, বিভিন্ন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথায় কোনটা হয় না হয় সেটা আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে দেখুন, এই যে এটা কিন্তু একটু আগে ছিল তাই না, এই জিনিসটা, এই যে যখন এইটা হবে তখন সেটাকে আপনি যদি সমাকলন বানাতে চান তাহলে কিন্তু এই যে এটা দ্বারা আপনাকে গুণ করতে হবে, ঠিক আছে। আবার দেখুন যদি এইটা হয় তাহলে এইটা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এগুলো হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো আপনার জানা লাগবে। আবার দেখুন এই যে পরবর্তীতে আরো কিছু আছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, এবং আশা করি আপনাদের সামনে যদি খাতা নোট থাকে তাহলে আপনারা এই জিনিসগুলো তুলে ফেলবেন, খাতায় তুলে ফেলবেন, বিকজ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে এগুলো না জানলে কিন্তু আপনাদের দেখা যাবে যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে খুব সমস্যা হচ্ছে। এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এমন একটা জিনিস, এখানে কিন্তু একবার যদি আপনার প্রবলেম লেগে যায়, আপনার যদি এটা খারাপ মনে হয়, এটা যদি মনে হয় আপনার ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর মানে এখান থেকে বের হওয়া কিন্তু খুব টাফ হয়ে যাবে, আপনার কিন্তু এটা করতে ইচ্ছা করবে না, এরকম একটা হয়ে যাবে। এবং যত সামনে আগাবেন তত কিন্তু জটিল হবে জিনিসটা। তো যেহেতু জটিল হবে, তো আপনার যদি সহজ জিনিসটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু কঠিন জিনিসগুলো বুঝতে আরো অসুবিধা হবে, তখন দেখবেন যে আপনার জাস্ট মাথা হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। যেমন ধরেন যে ত্রিকোণমিতি জিনিসটাও যেরকম ছিল, যে আস্তে আস্তে আপনারা দেখছেন যে আস্তে আস্তে ডিপে চলে যাচ্ছিল, এটাও কিন্তু সেরকম, ঠিক আছে। ওকে, তাই এখন আমরা কি করব, প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখবো, এবং প্রয়োজনীয় সূত্রাবলী দেখার পরে আমরা ডিরেক্ট ম্যাথ শুরু করব। তা আপনারা দেখেন যে প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে আমরা কি কি দেখতেছি, dx প্লাস dy সমান dx প্লাস y, এইগুলো সূত্র কিন্তু আপনারা একদম ইজি, প্রথম দিকের সূত্র, আপনারা সবগুলো সূত্র জানেন। তারপরেও আমরা এখানে দিয়েছি আপনাদের জন্য একবার একটু চোখ বুলিয়ে নিতে পারেন সেজন্য। তো আশা করি আপনারা খাতা কলমে এগুলো সবগুলো নোট করে ফেলছেন, এবং যদি নোট করে থাকেন তাহলে আমরা এখন সমস্যাগুলি সমাধানে যাব। আপনারা জানেন যে আমাদের সমস্যাগুলিকে আমরা 3 ভাগে ভাগ করি, অতি সংক্ষিপ্ত থাকে প্রথমে, তারপরে থাকে সংক্ষিপ্ত, তারপরে থাকে রচনামূলক, যেটা আপনাদের পরীক্ষাতেও এই সিরিয়ালেই থাকে। তো আমরা ওই জন্য এই সিরিয়ালে করি, এবং এই সিরিয়ালে করার সময় আমরা সবসময় চেষ্টা করি আপনাদের বিভিন্ন বইয়ে যেগুলো এক্সারসাইজের মধ্যে রয়েছে, বা যেগুলো আপনার বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, বা যেগুলো এক্সারসাইজের মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ পুরো বই থেকে আমরা শর্ট আউট করে কিছু ম্যাথ এখানে করার চেষ্টা করি, এবং এখানে সবগুলো নিয়ম যেন কভার হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। এবং নট এটাই আপনার শেষ না, এরপরেও একটা ফাইনাল সাজেশন, একটা শর্ট সমাধান আপনাদের জন্য থাকে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তরের। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিকজ ওই সাজেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করতে সাহায্য করবে। তা আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্টে শুরু করতেছি। আপনারা দেখেন যে প্রথম প্রশ্নটা, প্রকৃত অন্তরক সমীকরণ কাকে বলে। দেখছেন ডিরেক্ট এখানে কিন্তু সংজ্ঞাটা দিয়ে আসছে। তো আপনারা যদি আমাদের লেকচার প্রথম থেকে পড়ে আসেন তাহলে দেখবেন যে এই প্রশ্ন কিন্তু আমি অ্যান্সার দেওয়ার আগেই আপনারা অলরেডি অ্যান্সারটা দিয়ে দিয়েছেন, যে যদি কোনো অন্তরক সমীকরণের মূল সমাধানকে অন্তরীকরণ করে অন্তরক সমীকরণটি পাওয়া যায়, তবে উক্ত অন্তরক সমীকরণটিকে প্রকৃত অন্তরক সমীকরণ বলে। কথাটা কিন্তু একটু জটিল, মানে একটু তারপরেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বিকজ এটা কিন্তু পরীক্ষা, এখানে কিন্তু আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড কারেক্ট না হলে তাহলে কিন্তু আপনার মার্কসের সমস্যা হবে। এই জন্য একটু কষ্ট করে আপনাকে পড়াশোনা করে জিনিসটা বুঝতে করতে হবে। এই জন্যই কিন্তু আপনাদের আমি বলি যে ম্যাথের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই থিওরিটিক্যাল পার্টটা, আমি জানি যে আপনারা অনেকেই স্কিপ করে যান, অন্যান্য সাবজেক্টে হয়তো স্কিপ করেন না, বাট ম্যাথের ক্ষেত্রে আপনারা অনেকেই স্কিপ করে যান, বাট আমি এই জন্যই বলি যে ম্যাথের পার্টের জন্য আপনি
স্কিপ অবশ্যই করবেন না, বিকজ থিওরি যদি আপনার ভালো থাকে, আপনার বেসিক যদি স্ট্রং থাকে, তাহলে আপনি এখনো ভালো করবেন, সামনেও ভালো করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করবেন। আর যদি আপনি থিওরিটিক্যাল পার্টটা বাদ দিয়ে শুধুমাত্র ম্যাথ করে ভালো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো করাটা খুব কঠিন হবে, বা যদিও ভালো করতে পারেন তারপরেও কিন্তু আপনার বেসিক ক্লিয়ার থাকবে না, আপনি কিন্তু এক সময় না এক সময় বিপদে পড়বেন, ধরা খাবেন চাকরির এক্সামে বা বিএসসির সময় বা যে কোনো সময় আপনি কিন্তু এক সময় সমস্যায় পড়বেন। তো এই জন্য অবশ্যই পড়াশোনা যখন করবেন, পড়াশোনা যখন কষ্ট করে করতেইছেন, তখন আপনি ঠিক মতোই পড়াশোনা করেন, রব্বি জিতনি বা বলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পড়াশোনা শুরু করেন, দেখবেন যে ইজি, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখি। mxy dx প্লাস nxy dy ইকুয়াল 0 আকারের অন্তরক সমীকরণটি প্রকৃত সমীকরণ হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত লেখো। এটাও কিন্তু আমরা অলরেডি বলে আসছি যে শর্তটা হলো এই যে এইটা, ডেল ডেল y অফ m ইকুয়াল ডেল ডেল x অফ n, অর্থাৎ m এর আপনার আংশিক অন্তরীকরণ করবেন y এর সাপেক্ষে এবং n এর আংশিক অন্তরীকরণ করবেন x এর সাপেক্ষে, দুইটা যদি ইকুয়াল হয় তাহলে সেইটাই হলো আপনার প্রকৃত অন্তরক সমীকরণ হবে। তো পরবর্তী প্রশ্ন আমরা একটা দেখতেছি, একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, dx মাইনাস dy ডিভাইডেড বাই x মাইনাস y ইকুয়াল 0 এর সমাধান নির্ণয় করো। বাট এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সো আপনারা দেখি বুঝতেছেন যে ভেরি ইজি প্রশ্ন, বিকজ এই যে দেখুন এটাকে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু এটা চলে আসতেছে, তাই না? এই যে দেখুন log x মাইনাস y যদি এটা হয় তাহলে কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এই জিনিসটা আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, এই দেখুন ইন্টিগ্রেশন করলাম। আপনারা জানেন যে log কখন হয়, যেমন 1/x এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে কিন্তু এই যে দেখুন এটা 1/x থেকে কিন্তু log x আছে, তাই না? log x আছে, ওকে। তো এখানে আপনারা জানেন যে নিচের যে পার্টটা থাকে সেটি একটু log এর মধ্যে থাকে, এখানেও কিন্তু সেম দেখুন নিচে যে পার্টটা আছে সেটাই কিন্তু log এর মধ্যে আছে, তাই না? ওকে। আর তারপরে আপনারা দেখতেছেন যে এখানে কি করা হচ্ছে, এটাকে আবার আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করব, পরবর্তীতে ইন্টিগ্রেশন করব, করলেই কিন্তু এটা সমান হবে, আপনারা জানেন। তো ইন্টিগ্রেশন করা হলো, ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন যে এখানে ইন্টিগ্রেশন করছি আর এখানে কি করলাম, সি লিখলাম। কেন লিখলাম? এটা যেহেতু কনস্ট্যান্ট একটা থাকে ইন্টিগ্রেশন করার সময়, এবং log কেন লিখলাম, বিকজ এই পাশেও log আছে এই জন্য। তো ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, এই যে দেখুন log x মাইনাস y সমান log c আসতেছে, ইন্টিগ্রেশন করলে আপনারা দেখতেছেন যে এই যে d এবং ইন্টিগ্রেশন কাটা যাচ্ছে, আর এই পাশে কিন্তু সেম, এই পাশে তো কনস্ট্যান্ট, এই পাশে তো ইন্টিগ্রেশন করা হয়ে গেছে অলরেডি। তো এরপরে কি হলো, log আর log কাটা যাবে, x মাইনাস y সমান c আসবে, এটি কিন্তু আমাদের সমাধান। পরবর্তীতে আমরা দেখি যে mxy dx প্লাস nxy dy সমান 0 একটি প্রকৃত অন্তরক সমীকরণ হলে এটা সমাধান লিখো। সমাধানটা আপনারা জানেন যে এই যে মুখস্থ সমাধান, এটা একদম ডাইরেক্ট থিওরি। আপনারা অনেকেই মনে করেন যে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে, যে অনেকেই বলে যে ম্যাথের ক্ষেত্রে কেন মুখস্থ করবো, মুখস্থ করে কোনো কিছু নেই, সব বুঝে করবো। অ্যাকচুয়ালি না, ম্যাথের ক্ষেত্রেও মুখস্থ করতে হবে, আপনাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে, সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ না করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তো জিনিসটা হলো এমন যে প্রথমে আপনি বুঝবেন, তারপরে আপনি মুখস্থ করবেন। তবে হ্যাঁ, ম্যাথ মুখস্থ করবেন না, যেমন এই ম্যাথের স্টেপ, পরবর্তী লাইন কি হবে, তার পরবর্তী লাইন কি হবে, আপনি পুরো ম্যাথটা মুখস্থ করে পরীক্ষা খাতায় লিখে দিলেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে। জাস্ট এখানে dx মাইনাস dy এর জায়গায় dz দিলেই আপনারা দেখুন চক্কা হয়ে গেছে, শেষ। বাট আপনাকে কি করতে হবে, ম্যাথ বুঝে বুঝে করতে হবে, বাট ম্যাথ করার আগে যে প্রি রিকুইজিট, যেমন এই টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু আপনার মুখস্থ করতে হবে, কোনো বিকল্প নাই। তো ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখতেছি যে এটা কিন্তু খুবই ইজি, আপনারা দেখেই বুঝতেছেন যে এটা সমাধান বের করতে হলে এই যে আপনারা জানেন যে এইরকম dx বাই y এটাকে ডিফারেন্সিয়েশন করলে, মানে ইন্টিগ্রেশন করলে সেখান থেকে কিন্তু এটা আসে, তাই না? এটাকে এই যে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এই যে, তাই না? আপনারা জানেন এটা একটু আগে আমি বলছিও আপনাদের, এই যে ইউভি এরকম যদি থাকে, এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, নিচে থাকে হলো এই যে নিচের এইটাকে হোল স্কোয়ার, আর উপরে থেকে ইউকে একবার রেখে আপনি কি করবেন, এই যে ভিটাকে আপনি ইউকে রেখে ভিকে করবেন, একবার ভিকে করবেন, এটা মনে করেন যে ডিএক্স আছে, তাহলে ডিএক্স হলো, আবার এরপরে কি করবেন, মাইনাস দিয়ে ভিকে রাখবেন, এরপরে ইউকে করবেন, ঠিক আছে? আপনারা জানেন এটা। তো এখানেও কিন্তু সেম সেই কাজটি করা হয়েছে, সেটা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এরকমই আসে, ঠিক আছে? এরপরে আপনারা কি করবেন, ইন্টিগ্রেশন করবেন। আপনারা জানেন ইন্টিগ্রেশন করলে এটা কাটা যায়, থাকে এক্স ওয়াই সমান, আর এই পাশে সি কেন আসলো, কারণ ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আছে। তো এক্স ওয়াই সমান সি হলে এক্স ইকুয়াল কি হবে, সি ওয়াই হবে, ভেরি ইজি। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে 4x প্লাস 3y প্লাস 1 dx প্লাস 3x প্লাস 2y প্লাস 1 dy ইকুয়াল 0 সমীকরণটি প্রকৃত না অপ্রকৃত তা নির্ণয় করো। তা প্রকৃত অপ্রকৃত নির্ণয় করার সিস্টেম আপনারা খুব ইজিলি জানেন যে প্রথমে m এবং n টা বের করতে হবে, তারপরে ডেল করতে হবে, ডেল করার পর যদি দুইটা ইকুয়াল হয় তাহলে সেটা কি হবে, প্রকৃত হবে, আর যদি না হয় তাহলে সেটা অপ্রকৃত হবে। তো ঠিক আছে, এটার m কি হবে, আপনারা জানেন যে mx প্লাস ny ইকুয়াল 0, এটার সাথে কম্পেয়ার করবেন, এই যে m হলো এটা এবং n হলো এই যে এটা। তো m এবং n আমরা এখানে লিখছি, দেখুন m এবং n লেখার পরে এই যে দেখুন এটাকে আমি যদি কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর কি ডিফারেন্সিয়েশন করব, যেখানে যেহেতু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার মানে x টাকে আমি কি করব, কনস্ট্যান্ট ধরব। তো x যদি কনস্ট্যান্ট হয় তাহলে 4x এটা কি হবে, 0 হয়ে যাচ্ছে, আবার এটা তো 0ই হবে। আর এই যে দেখুন এখানে কি হচ্ছে 3y, তো আমি y এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, তো y টা তো বাদ যাবে, থাকলো হলো 3। তো এরপরে n লিখলাম,
এটাকে আমরা এক্স এর সাপেক্ষে করবো, আপনারা জানেন। তার মানে এখানে থাকতেছে 3 আর এখানে এটা কাটা যাবে, এটাও কাটা যাবে, তার মানে থাকতেছে শুধু 3। দেখতেছেন আপনারা দুইটাই সমান হচ্ছে, তো যেহেতু দুইটাই সমান তাহলে এটা প্রকৃত সমীকরণ ইজি। তো আমরা এর সাথে সাথে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেগমেন্ট শেষ করলাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেগমেন্টে আসি। তার আগে আপনাদের বলিনি, আপনাদের শুরুতে আমি একটা প্রশ্ন বলেছিলাম যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, ইংলিশ ইজ আওয়ার লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এই জিনিসটা অ্যাকচুয়ালি অর্থ কি? লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হলো যেটা হলো যা একটা সার্বজনীন ভাষা, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা আর কি, মানে যে ভাষাটা সবাই বুঝতে পারে, অর্থাৎ সার্বজনীন ভাষা বলতে পারেন এটাকে বাংলায় সার্বজনীন ভাষা বলতে পারেন, বা যে ল্যাঙ্গুয়েজ যেটা ইউজেস all over the world, বা এটা যদি আপনি পিপল লিখলে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে হারে মুছে গেল। আচ্ছা, পিপল যদি হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে ইউজেস থাকে না, পিপল যখন লিখবেন পিপল হলে সেক্ষেত্রে আবার ইউজ হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে এখন দেখুন প্রথম নিয়মে আমরা দেখতেছি সমাধান কি করতে বলছে, x³ + 3xy² dx সমান হলো y³ + 3x² y dy সমান 0। এটাকে আমাদের সমাধান করতে হবে। তো এখানে আপনারা জানেন যে কি করতে হয়, আমাদের m dx + n dy সমান 0, সেটা অনুসারে এটা হলো m এবং এটা হলো n। তো m টাকে আমরা বের করে নিলাম, এই যে m টাকে লিখলাম, লেখার পরে সেটাকে যদি আমরা কি করি, y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, x এর পার্টটা তো গেল, এখানে কি হচ্ছে x হচ্ছে এখানে আমরা কি কনস্ট্যান্ট হিসেবে ধরছি, তো 3x টাকে সামনে রাখলাম, আর এই যে y² টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে 2y হচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6xy, এই দেখুন 6xy। পরবর্তীতে n লিখলাম, n টাকে লেখার পরে আমরা এটাকে x এর সাপেক্ষে যদি করি, x এর সাপেক্ষে করলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে দেখুন 3y থাকতেছে, আর x² যেহেতু এটাকে 2x হয়ে যাচ্ছে, অর্থাৎ 6xy হয়ে যাচ্ছে, দেখুন 6xy হয়ে গেল। তো এখন তাহলে যেহেতু দুইটা সমান, আমরা বলতে পারি যে এটা প্রদত্ত অন্তরক সমীকরণটি হলো প্রকৃত। তো প্রকৃত যদি হয় আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, যে নির্ণয় সমাধান হলে এটা আপনাদের মুখস্থ রাখতে বলছি আমি, যে এটা কিন্তু ডাইরেক্ট থিওরি, এটা থেকে আপনাদের কাজ করতে হবে। তো এটা লেখার পরে দেখুন এই যে এইটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, এই যে দেখুন এটা হলো এই যে এইটা, আবার দেখুন এই যে এটা কিন্তু দেখুন x বর্জিত পদ, তো এইটার x বর্জিত পদ মানে এটা বাদ পড়ে যাচ্ছে, শুধু y³ থাকতেছে, দেখুন শুধু y³ থাকতেছে, এবং ইন্টিগ্রেশন চিহ্ন, আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় বলুন তো, x⁴/4, দেখুন এই যে x⁴/4/4। আবার দেখুন এটাকে ইন্টিগ্রেট করলে কত হচ্ছে, এই যে 3 এইটাকে ইন্টিগ্রেট করলে x²/2, আর এটাকে ইন্টিগ্রেট করলে y², ঠিক আছে? কারণ কেন করা হচ্ছে, কারণ dx এর সাপেক্ষে মানে x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি, এই জন্য y-টাকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরছি। আবার দেখুন যে এটাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা হচ্ছে, তাহলে y⁴ 4, আর নিচে হলো কি 3 + 1 = 4। আপনারা জানেন যে ইন্টিগ্রেশন এগুলো কেমনে করতে হয়, এই জন্য এটা নিয়ে আমি ডিটেইলস আর কথা বলতেছি না, ক্লাস শুধু লম্বা হবে, আপনাদের কাছে বোরিং লাগবে একই জিনিস বারবার। এই জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি যে আপনাদের যদি প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা ম্যাথমেটিক্স 2 এর কোর্সে আপনারা অলরেডি করে এসেছেন, ওইটা আপনাদের কাছে অলরেডি আমি জানি আপনাদের কাছে এক্সারসাইজটা, ওইটা একবার দেখে নেবেন। আবার এখানকার শুরুর যে চ্যাপ্টারগুলো সেটা একবার দেখে নেবেন, খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়া আপনার যে প্রিভিয়াস সেমিস্টারের বইগুলো যেগুলো আছে, বইগুলো কিন্তু আপনারা নর্মালি বিক্রি করার চেষ্টা করবেন না, আপনারা নর্মালি আপনাদের কাছে রাখবেন, বিকজ এই বইগুলো কিন্তু আপনার ভবিষ্যতেও আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। তো যেমন আপনারা যখন বিএসসি লেভেলে যাবেন, ওটা কিন্তু ইংলিশ বই, তো ইংলিশ বই পড়তে আপনাদের যদি কখনো অসুবিধা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি আবার যদি ডিপ্লোমার আপনার ক্যারিকুলামের বইটা একবার একটু চোখ বুলিয়ে নেন, একবার চোখ বুলিয়ে নিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, বিকজ ওইটা কিন্তু আপনার অলরেডি পড়া হয়ে গেছে। চাকরির পরীক্ষার আগে কিন্তু আমাদের প্রিপারেশন কিন্তু এভাবেই নিতে হয়। আপনি কি করবেন, মানে ধরেন যে আপনি ডিপ্লোমা যতক্ষণ করতেছেন, আপনি বই কিনলেন, বইগুলো আবার বিক্রি করলেন, পরে কি চাকরি পরীক্ষার সময় কি আবার বইগুলো কিনবেন? তা তো না। তো আপনি এখনই বইগুলো কিনে রাখেন, এই বইগুলো আপনার চাকরির পরীক্ষার সময়ও হেল্প করবে, সবসময় হেল্প করবে। তো ওকে, এখন সমাধান কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো নিচে সবগুলো যেহেতু 4 2 4 আছে, তো আমরা এটাকে যদি কি মুক্ত করতে চাই, ভগ্নাংশ মুক্ত করতে চাই, তো 4 দ্বারা গুণ করলেই আপনারা জানেন যে হয়ে যাবে। তো এই ফাইনালি এরকম আসলো, এটাকে C1টাকে আবার এখানে a হিসেবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, c লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, x² - 4xy - 2a² dx + y² - 4xy - 2x² dy সমান হলো 0। তো এটাকে যদি সমাধান করতে হয়, আপনারা জানেন যে এটা হলো m এবং এটা হলো n। তো আমরা m এবং n টাকে আমরা লিখলাম, লেখার পরে সেটাকে কি করলাম, আংশিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। তো এটা বাদ যাচ্ছে, থাকতেছে হলো এই যে এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবেন কি হচ্ছে, কি বলে x টাকে তো -4, এটাকে আপনি এটার মধ্যেই রাখবেন এবং x টাকে x এর মধ্যে রাখবেন, তাহলে শুধু থাকতেছে y কে ডিফারেন্সিয়েশন করলে তো কিছুই থাকবে না, 1। আবার এটাকে দেখুন এই যে মাইনাস আছে, তারপরে হলো এই যে 2, তাহলে 2 × 4 4y, তো দেখুন -4x - 4y। এখানেও কিন্তু সিমিলারলি দেখুন এটাকে x এর সাপেক্ষে করা হচ্ছে, তাহলে এটা বাদ, এটা x এর সাপেক্ষে করলে -4y থাকতেছে, x টা তো বাদ যাচ্ছে। আবার এটাকে দেখুন -2 থাকতেছে এবং 2
এক্স স্কোয়ার মানে কি 2x, মানে হলো -4x। এই যে দেখুন -4y -4x। তো দুইটা যেহেতু ইকুয়াল হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এটা একটি প্রকৃত অন্তরক সমীকরণ। তো যদি প্রকৃত হয় তাহলে এই যে এই সিস্টেমের সমাধান করতে হয়, আপনারা একটু আগে দেখছেন এম এর ক্ষেত্রে দুইটাই লিখবেন, কিন্তু এন এর ক্ষেত্রে এক্স বর্জিত পদটা লিখতে হবে। তো এখানে এক্স বর্জিত পদ আমরা দেখতেছি যে এই যে এটা একটা এক্স আছে, তাহলে এটা বাদ, এটাও বাদ, কারণ এটাতে শুধু এক্স বর্জিত পদ। তো শুধুমাত্র আমরা এই পার্টটা লিখলাম, আর এম এর জায়গায় আমরা এই পুরোটাই লিখলাম। পুরোটাই লেখার পরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে দেখুন x³/3, আবার দেখুন এটা করলে কি হচ্ছে 4 × y, তো হলো y এর মধ্যেই থাকবে। এটা কি হচ্ছে x²/2, তারপরে কাটাকাটি যায় কি হচ্ছে x²/2, তো আর এখানে 4 আছে, তো কাটাকাটি যায় কিন্তু 2 হচ্ছে। আবার এখানে দেখুন যে এটা হচ্ছে কি হচ্ছে যেহেতু x এর সাপেক্ষে করতেছি, তো এই পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে শুধু x একটা জয়েন হচ্ছে। আবার এখানে দেখুন y² + 1 ডিভাইড y² + 1 ডিভাইডেড বাই হলো 2 + 1, আপনারা জানেন, এজন্য আমি বারবার বলতেছি না, y³/3, এই যে দেখুন y³/3। আর এই পাশে c1, এরপরে যেহেতু দুইটা 3 আছে, আমি 3 দ্বারা গুণ করে দিব, তাহলে কিন্তু এটা মোটামুটি ভগ্নাংশ মুক্ত হবে এবং এটাই হলো নির্ণয় সমাধান হয়ে যাবে। তো এখন পরবর্তী প্রশ্নে আমরা দেখি x dy plus y dy plus x dy minus y dx divided by x square plus y square। তো প্রথমে আমরা সমীকরণটা লিখলাম, লেখার পরে আমরা কি করব দেখেন, এই যে এই জায়গায় এইখানে আমরা এই দুটার মধ্যে এক্স স্কোয়ার কমন নিচ্ছি। কেন করতেছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এটা তো 1, ঠিক আছে। এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার তো এখানে নাই, কিন্তু এখানে আমরা দিছি, তার মানে এখানে কি করতে হবে, এক্স স্কোয়ার দ্বারা এটা ভাগ করতে হবে। ভাগ করলে কিন্তু দুইটা কাটাকাটি যায়, ওয়াই স্কোয়ারই থাকলো, সো হয়েছে আমাদের। ওকে, এইটা হওয়ার পরে এখন আমরা কি করতেছি দেখুন তো, এই পার্টটাকে আমরা লিখছি এখানে, তারপরে এটা কি আছে, ডিভাইড অবস্থায় আছে না, তো ডিভাইড অবস্থায় এখানে লেখা হয়েছে। এটা নিচেও আপনারা লিখতে পারেন, এটা আমরা এখানে পাশে লিখলাম জায়গার অভাব সংকীর্ণতার কারণে। তো এইটা লেখার পরে দেখুন এই যে এইটা দেখুন তো, এটা হলো ওই যে ওইটা হচ্ছে না u/v, সেটা ডিফারেন্সিয়েশন যেটা সেটা হচ্ছে না, এই যে দেখুন সেটা হয়ে গেছে, তাই না। আর এটার মতো আমরা রাখলাম, ঠিক আছে। রাখার পরে পরবর্তীতে দেখুন এটা কি হচ্ছে, এই যে দেখুন dx/1 + x², যদি হয় তাহলে সেটা আপনারা কি হয় আপনারা জানেন, tan ইনভার্স y/x হয়, তাই না। আর এই যে দেখুন এটা হলো x²/2 এবং y²/2, অর্থাৎ এই জায়গায় এখানে কি হচ্ছে, এখানে আসলে সমাকলন করা হচ্ছে। তো এখানে সমাধান করে না পাই না লিখে এখানে লিখবেন সমাকলন করে পাই, ঠিক আছে। সমাকলন করে কিন্তু এটা পাচ্ছেন। এটা কিন্তু একটা কি বলে সূত্র, যে tan ইনভার্স y/x সমান হলো dy/1 + x², আপনারা জানেন। তো ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যেহেতু নিচে দুইটা 2 আছে, তো 2 দ্বারা গুণ করে দিলাম, দিলে কিন্তু আমাদের এটা নির্ণয় সমাধানটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখন অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আপনাদের দেখানো হলো। এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিস, যার বেশি না 3টে প্র্যাকটিস দেওয়া আছে। আশা করি এই যে কয়টা আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো যদি সবগুলো আপনারা কমপ্লিট করেন, তাহলে আশা করা যায় যে আপনাদের প্রিপারেশনটা খুব ভালো হবে। এবং আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে কিন্তু প্রথম নিয়মটা কভার করে ফেলেছি। আপনারা উপরে খেয়াল করলে দেখবেন যে উপরে কিন্তু প্রথম নিয়ম লেখা ছিল। আমাদের এখনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নিয়ম বাকি আছে, সেটা আমরা রচনামূলক প্রশ্ন উত্তর সেগমেন্টের মধ্যে দেখব। তো আমরা এখন রচনামূলক প্রশ্ন উত্তর সেগমেন্টের প্রথম প্রশ্নটা দেখতেছি, যে 1 + xy y dx + 1 - xy dy সমান হলো 0। তাহলে প্রথমে আমরা যেটা আছে সেটা আমরা লিখে ফেললাম ইজিলি। লেখার পরে তারপরে আমরা কি করতেছি দেখুন তো, এই যে ভিতরে এখানে গুণ করা যাচ্ছে, তো y dx তারপরে y xy dy হচ্ছে সেটা, ঠিক আছে, গুণ করা হচ্ছে। গুণ করার পরে তারপরে এখানেও দেখুন x dy মাইনাস এই যে দেখুন x dy, আবার x y ইন্টু y dx হচ্ছে, ঠিক আছে। তো হওয়ার পরে দেখুন তারপরে আমরা কি করলাম, এই যে এই পার্টটাকে আমরা y dx + x dy, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে y dx + x dy, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা x y দ্বারা ভাগ করছি, ঠিক আছে। x y দ্বারা উভয় পাশে আমরা ভাগ করে দিয়েছি। দেখুন এই যে x y দ্বারা উভয় পাশে ভাগ করে দিয়েছি। তো ভাগ করলে তাহলে এখন কি হচ্ছে দেখুন, এই যে এই পার্টটা এইটা হলো dxy হচ্ছে, কারণ আপনারা জানেন যে টাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে du x টাকে রেখে প্লাস হলো v কে, মানে কি বলি x না তো v কে রেখে আবার পরবর্তীতে হলো u কে রেখে v কে ডিফারেন্সিয়েশন করতে হয়, আপনারা এটা জানেন। তো সেইটাই কিন্তু এখানে করা হয়েছে, সেই জন্য দেখুন যে dxy হচ্ছে। আর এই পাশে কি হচ্ছে, এই পাশে হলো আপনার xy এবং xy কাটা যাচ্ছে, তাহলে যেটা থাকতেছে সেটা আমরা এখানে লিখলাম। তো এটা লেখার পরে পরবর্তীতে আমরা আবার xy দ্বারা এখানে ভাগ করেছি, দেখুন xy দ্বারা আবার এখানে ডিভাইড করা হয়েছে। তো ডিভাইড করলে কিন্তু জিনিসটা এরকম হচ্ছে, এই যে xy যেহেতু এখানে অলরেডি আছে, তো এটা xy² হয়ে যাচ্ছে, আর এখানে xy হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে আবার এই যে
এটাকে এখন আমরা যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আবার দেখুন এটাকে আলাদাভাবে আমরা লিখছি। এই যে এইটাকে আমরা ইন্টিগ্রেট করলাম, এইটাকে দেখুন এই পার্টটাকে একবার ইন্টিগ্রেট করলাম, আবার এই পার্টটাকে ইন্টিগ্রেট করলাম। যখন এই পার্টটাকে করলাম তখন কিন্তু এই যে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তাই না? এই জন্য যে শুধু 1/x থাকতেছে। আবার যখন এই পার্টটাকে করলাম তখন এক্স এক্স কাটা যাচ্ছে, তখন 1/y হচ্ছে। তো এইটাকে আপনারা জানেন যে এটা হবে log x, এটা হবে log y। দেখুন log x হলো, log y হলো, যেহেতু এখন একটা কনস্ট্যান্ট থাকে তো সেটা হলো log c হলো। হওয়ার পরে দেখুন যে এই যে এখানে কি হচ্ছে, এই দুইটা মাইনাস অবস্থায় আছে। তো আপনারা জানেন যে log x মাইনাস log y সমান হলো log x বাই y। এই যে দেখুন log x বাই y লেখা হয়েছে, ঠিক আছে? আর এটাকে কি হচ্ছে, এটাকে আবার আমরা একবার এই সাইডে নিয়ে আসছি, মানে লগ গুলো এক পাশে নিয়ে আসছি আর বাকিটাকে আমরা অন্য পাশে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আবার এই যে দেখুন এইটাও যেহেতু মাইনাস অবস্থায় আছে তার মানে কি ভাগ হবে, এই যে ভাগ অবস্থায় হয়ে গেছে, ঠিক আছে? এটা তো x বাই y আছে, নিচে সিটাও ভাগ হয়ে গেল, তাহলে x বাই c হয়ে গেল। আর এটা এই পাশে এরকম থাকলো। থাকার পরে এখন কি হচ্ছে, এখান থেকে আমরা জানি যে e টু দি পাওয়ার আমরা করে ফেলতে পারি, কারণ আপনারা জানেন যে log 10 বেসড 100 সমান যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি 10 স্কয়ার সমান হলো 100। সেই ক্ষেত্রে এখানে আমরা log এর ক্ষেত্রে আমরা এই যে যখন এই টাইপের অঙ্কগুলো করব তখন আমরা কি করব, e আমরা বেস হিসেবে ধরব। তার মানে আমরা নিচে এখানে e যদি বেস হিসেবে ধরি তাহলে কি হবে, এই যে এটাও এখানে কি হচ্ছে, এটাও কিন্তু e হয়ে যাবে। এটা কিন্তু একটা কথার কথা হিসেবে আমরা এখানে বললাম, এটা কিন্তু আসলে e স্কয়ার মানে কিন্তু আসলে 100 না, ঠিক আছে? আপনারা জানেন। তো ঠিক আছে, এটা হওয়ার পরে দেখুন এই যে cy টাকে আমরা একপাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমার নির্ণয় সমীকরণ, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। এখন এই যে দেখুন, এই যে দেখুন এখন জিনিসটা হয়েছে y dx, ঠিক আছে? y x তাহলে হচ্ছে x dy, তাহলে x dy, আচ্ছা ও আচ্ছা এখন বুঝছি। আবার এখানে হলো x মাইনাস, মানে এখানে কি হয়েছে, প্রথমে কি করেছে, নরমালি গুণ করা হয়েছে, গুণ করার পরে তারপরে আবার কমন নেওয়া হয়েছে, মানে এখানে একটা লাইন অ্যাকচুয়ালি স্কিপ করা হয়েছে। এখানে এক পাশে xy কমন নেওয়া হয়েছে এবং বাকিগুলোকে আরেক পাশে রাখা হয়েছে, এই জন্য জিনিসটা কিন্তু এখানে এরকম দেখা যাচ্ছে। তো আপনারা যদি মাঝখানের লাইনটা করে ফেলেন, মানে প্রথমে আপনারা এই দুইটা গুণ করবেন, গুণ করার পরে xy কমন যে দুইটাতে যাবে সেই দুইটাকে এক পাশে রাখবেন, বাকিগুলো এক পাশে রাখবেন, তাহলে কিন্তু জিনিসটা আপনাদের কাছে ঠিক মানে আর কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আমরা তাহলে এখন দ্বিতীয় নিয়মের ম্যাথ দেখতেছি। আমরা এখন দ্বিতীয় নিয়ম, আপনারা জানেন যে টোটাল 5টা নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা ছিল যে যখন প্রকৃত সমীকরণ হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হলো প্রকৃত সমীকরণ যখন হবে না, এবং বিভিন্ন কন্ডিশন ছিল। কন্ডিশনগুলো আশা করি আপনাদের মনে আছে, আর তাছাড়া আপনারা খাতায় অলরেডি লেখা আছে, খাতা থেকে আপনারা দেখে নেন যে কিভাবে আমরা নিয়মটা করব। তো দেখুন এই যে এইটা আমরা ফার্স্টে কি টেস্ট করব, ফার্স্টে আমরা টেস্ট করব যে m dx n dy 0 আকারের এবং সমমাত্রিক দেখতেছি আমরা। দেখুন এই যে এখানে 1 1 আছে, মানে একের একে 2, এটা দেখুন 2, এটাও দেখুন 2, তার মানে সমমাত্রিক। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা হয় তাহলে আমরা এটাকে টেস্ট করবো এটা প্রকৃত কিনা। প্রকৃত টেস্ট করার জন্য আপনারা জানেন যে m এবং n টাকে আমাদের বের করতে হয়। এখানে m হলো এটা এবং n হলো এইটা, আপনারা জানেন। এরপরে del m বাই del y এবং del n বাই del x করতে হয়, এটা আমরা করলাম। করার পরে দেখুন এখানে এই যে yটা তো বাদ পড়ে গেল, থাকলো হলো x, এবং এই পাশে কি থাকতেছে, y এর পার্টটা তো বাদ যাবে, যেহেতু আমরা yটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরছি, তাহলে কি হচ্ছে -2x হচ্ছে, ঠিক আছে? দেখুন দুইটা কিন্তু সমান না, যেহেতু সমান না তার মানে এটা কিন্তু অপ্রকৃত সমীকরণ। তো অপ্রকৃত সমীকরণ যখন হবে তখন আমরা জানি কি করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আনতে হয়। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে যেহেতু mx প্লাস ndy আকারে আছে, তো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে আপনারা জানেন, কেমন 1 বাই এই যে কি হয় 1 বাই mx প্লাস ny হয়, ঠিক আছে? তো 1 বাই mx প্লাস ny যেহেতু হয়, তো আমাদের প্রথমে mx প্লাস ny টা আগে বের করতে হবে। তো mx প্লাস ny লিখলাম, লেখার পরে দেখুন m যেটা আছে m লিখলাম xy, তার সাথে একটা x গুণ আছে, তো x স্কয়ার y হয়ে গেল। এটা কি আছে n, এর সাথে গুণ y, তাহলে -x স্কয়ার y, দেখুন -x স্কয়ার y মাইনাস y স্কয়ার সাথে y গুণ হলে -y কিউব হয়ে যাচ্ছে। এরপর দেখুন এটা কাটা গেল, থাকতেছে -y কিউব। ওকে ফাইন, তা এটা লেখার পরে এখন আমরা জানি উভয় হলো সমমাত্রিক, এই যে যেটা এখানেও বলা হয়েছে একই কথা, দুইবার আপনাদের কোনো বলার প্রয়োজন নেই। এরপরে পরবর্তীতে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হলো আমরা দেখুন 1 বাই mx প্লাস ny, অর্থাৎ এই যে যেটা বাই বের হলো সেটাই। ওকে, তা এখন এইটাকে দ্বারা আমরা কি করব, আমরা এই যে সমীকরণটাকে গুণ করে দিব, তাই না? এই যে দেখুন গুণ করে ফেললাম, গুণ করলে কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন -1 বাই y কিউব -1 বাই y কিউব কিন্তু আসছে। আসার পরে দেখুন এটাকে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, এই যে y এবং y কিউব, তাহলে এখানে কাটাকাটি করে y স্কয়ার আসতেছে। আবার এইখানে দেখুন যে এখানে এটাকে আমরা যদি আলাদাভাবে ডিভাইড করে দিই তাহলে জিনিসটা কিন্তু এরকম আসছে, y স্কয়ার y কিউব মানে কি 1 বাই y। তো এইটা এখন কিন্তু এটা একটা প্রকৃত সমীকরণ হয়ে গেছে, কখন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করার পরে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করার পরে প্রকৃত সমীকরণ যখন হইছে, প্রকৃত সমীকরণ সমাধানের নিয়ম কিন্তু আপনারা জানেন যে কিভাবে করতে হয়, এই সূত্রটা অনুসারে। তো এই সূত্রের জন্য আমাদের mxy dx টা এখন লাগবে, অর্থাৎ mxy এবং n x
সহগ বর্জিত যেটা সেটা লাগবে। তো এম এর দেখুন পার্ট কোনটা, এই যে এইটা আপনারা জানেন ডিএক্স এর সহগটা, এবং এন এর কি বলছে এক্স বর্জিত পার্ট। তো এক্স বর্জিত পার্ট মানে এই পার্টটা চলে যাবে, তাহলে থাকতেছে হলো এইটা, তাই না, এটা থাকতেছে। ওকে না আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা থাকবে না, এটা থাকবে না। ওকে, এটা থাকবে না। দেখুন এই যে পরবর্তী লাইনে এখানে ঠিক করে দেওয়া হয়েছে। তো এইটা হলো, এটা হওয়ার পরে এখন তাহলে এখন এরপরে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, তো ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে দেখুন যে কি হচ্ছে, ডিএক্স এর সাপেক্ষে, তো এখানে আমরা ওয়াই কে বিবেচনায় রাখতেছি না, ওয়াইটাকে ওয়াই এর জন্য ওয়াই এর মতোই থাকলো, ঠিক আছে। এবং এইটাকে মাইনাস এক্স, যেহেতু আপনারা জানেন যে পাওয়ার এক যোগ হয়ে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং নিচেও এক যোগ হয়ে 2 হয়ে যাচ্ছে, এবং এটার ক্ষেত্রে দেখুন 1/y তো আপনারা ইজিলি জানেন যে লগ ওয়াই। তো ঠিক আছে, এবং তাহলে ফাইনালি আমরা দেখতেছি যে এই যে 2y স্কোয়ার আছে, তো আমরা হচ্ছে 2টাকে এখানে গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে জিনিসটা ফাইনালি এরকম আসতেছে। এরকম আসলে তাহলে এটাই হলো আমাদের সেই নির্ণয় অ্যান্সার। তো দ্বিতীয় নিয়ম এর সাথে সাথে আমাদের শেষ হলো। এখন আমরা তৃতীয় নিয়মে যাচ্ছি। তৃতীয় নিয়মটা দেখুন, এই যে একটা সমাধান আপনাকে করতে বলা হয়েছে। প্রথমে আপনারা জানেন যে এম এবং এন বের করবেন, এবং সেটাকে ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এন বাই ডেল এক্স আপনারা বের করে নেবেন। তো এইখানে দেখুন, এইখানে হচ্ছে যেহেতু ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াইটা তো বাদ যাবে, সূত্র থাকলো 2। এখানে দেখুন 3x এর মধ্যে থাকলো, এখানে এটা হয়ে যাচ্ছে 2y, তাহলে গুণ করে 6xy হয়ে যাচ্ছে, আপনারা জানেন। এইখানে এটা x এর সাপেক্ষে করতেছি, তাই x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, আপনারা জানেন। আর এখানে দেখুন 2 গুণে 4x তাহলে y, তো হইলো। এটা হওয়ার পরে দেখুন দুইটা যেহেতু ইকুয়াল না, তার মানে এটাও প্রযোজ্য সমীকরণটি প্রকৃত নয়। এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই ইম্পর্টেন্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পরে কিন্তু এই সমীকরণটা কোন আকারের, এই যে এই আকারের যদি হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে দেখুন তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx - ny, ঠিক আছে। তো 1/mx - ny এর জন্য আমাদের mx - ny টা দরকার। তো m এখানে আছে, mx - ny লিখলাম। m এর সাথে মানে এটার সাথে x গুণ হচ্ছে, এই যে দেখুন x গুণ হচ্ছে, মাইনাস n মানে এই যে এইটা, এটার সাথে y গুণ হচ্ছে। গুণ করার পরে গুণটা নরমাল গুণ, এটা জাস্ট নরমাল গুণ করলেন, করার পরে দেখবেন যে কাটাকাটি করা যায় কোথাও কোথাও। এই যে দেখুন যেমন এখানে -xy আছে, এখানে 2xy আছে, মানে এটা কিন্তু xy থাকতেছে। আবার এখানে দেখুন 3 আর এখানে 2, তার মানে x স্কয়ার y স্কয়ার থাকতেছে। দুইটার মধ্যে আবার xy কমন যাচ্ছে, যা গেলে 1 + xy হচ্ছে। এবং এইটাই কিন্তু আমার সেই কি বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/mx - ny। দেখছেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এরপর আপনারা জানেন যে এটা দ্বারা গুণ করতে হবে আমাদের মেইন সমীকরণটাকে। তো ঠিক আছে, পরবর্তী লাইনে এটা দ্বারা মেইন সমীকরণটাকে গুণ করলাম। করার পরে আপনারা জানেন যে কি করব আমরা, এই যে এখানে গুণ করে দিলাম। গুণ করে দিলে এখানে দেখুন এই যে এইখানে কিন্তু y কমন যাচ্ছে, তাই না, y কমন যায়, y কাটা যাচ্ছে, মানে একটা লাইন এখানে স্কিপ করা হয়েছে আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে x কাটা যাচ্ছে, তারপরে কিন্তু এটা হচ্ছে, এটাকে এবারে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো। আপনারা জানেন ইন্টিগ্রেশন করলেই কিন্তু এই যে যেটা হয় সেটা কিন্তু না, ইন্টিগ্রেশন এখনই করবো না। এটাকে আমরা কি করবো, এটাকে এই যে আলাদাভাবে লিখছি, দেখুন এই যে এইটাকে আলাদাভাবে লেখা হয়েছে, তারপরে এটাকে সবগুলোকে আলাদাভাবে লেখা হয়েছে। লেখা যাওয়ার পরে তারপরে যেটা হলো সেটাই কিন্তু আমাদের প্রকৃত সমীকরণ। তো প্রকৃত সমীকরণ যেহেতু পাওয়া গেছে, এরপর আপনারা জানেন যে প্রকৃত সমীকরণের সমাধান হলো এই যে এই সূত্রটা। এইটার ক্ষেত্রে আপনাদের এক্স বর্জিতটা বের করতে হবে। এক্স বর্জিত কোনটা, তার মানে এই পার্টটা আমাদের বাদ যাবে, শুধু এটা থাকবে। আর এটার ক্ষেত্রে পুরোটাই থাকবে। তো সেটা আমরা করলাম, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে এইটা হলো লগ হচ্ছে, এবং এইখানে দেখুন এই যে এখানেও লগ হচ্ছে। আবার এখানে দেখুন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা হচ্ছে, তাই না। তো যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তাহলে এখানেও কিন্তু লগ হচ্ছে। তো সবগুলোই লগ, যেহেতু এই পাশেও লগ হচ্ছে, আপনারা জানেন কি এটা হলো কনস্ট্যান্ট টার্ম থাকে। সবগুলো লগ এখানে পজিটিভ অবস্থায় আছে, মানে লগগুলো গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে দেখুন এই যে 2 log x, এটাকে আপনারা কি লিখতে পারেন, এটাকে আপনারা লিখতে পারেন log x, এবং এই যে 2টাকে আপনারা কিভাবে পাওয়ার হিসেবে উপরে উঠে যায়, তাই না। এই যে দেখুন এই জন্য x স্কয়ার, তার সাথে আছে এই যে 1 + xy, এই যে 1 + xy, তার সাথে আছে y, এই জন্য y। এটাই হলো আমাদের সেই নির্ণয় সমীকরণ। তাহলে যদি আপনারা বুঝতে থাকেন, তাহলে আমাদের চতুর্থ নিয়মের অঙ্কতে যাই। সবগুলো নিয়ম আপনারা বুঝতেছেন একই টাইপের, জাস্ট আপনাদের কি করতে হবে, যে প্রকৃত সমীকরণ কিনা সেটা দেখতে হবে। তারপর সেটা আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা জানতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটার জন্য আপনাদের মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন রকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করতে হয়। সেটা করার পর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করবেন, করার পর প্রকৃত সমীকরণটা বের করবেন। প্রকৃত সমীকরণ বের করার পরে সেটাকে আপনি ওই যে m dx + n অফ x বর্জিত পদ ইন্টিগ্রেশন ওইটা করলে তাহলে কিন্তু আপনার সমাধানটা চলে আসবে। তো ঠিক আছে, আমরা এখানেও সেম কাজটা করব। দেখুন m এবং n আমরা বের করছি। এই যে দেখুন আমরা আংশিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, করার পরে দেখতেছি যে দুইটার সমান কিন্তু মাইনাস আছে, তার মানে দুইটা অ্যাকচুয়ালি ইকুয়াল না, ঠিক আছে, কারণ একটা মাইনাসের জন্যই কিন্তু দেখছেন ইকুয়াল না হয়ে গেছে। তো এই জন্য এই জিনিসগুলো খেয়াল করবেন, ম্যাথ করার সময় প্রত্যেকটা লাইনে খেয়াল করবেন। বিকজ এই যে দেখুন এখানে আপনার এমন হতে পারে যে এই মাইনাসটা আপনার ভুল করে পড়লো না, তাহলে কিন্তু আপনার ম্যাথটা পুরোই ভুল হয়ে যাবে, তাই না, কারণ তখন আপনি কিন্তু এই পরবর্তী পার্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এগুলো বের করবেন না। আবার এমনও হতে পারে যে এখানে আসলে মাইনাসের কথা নাই, কিন্তু মাইনাস আপনি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রকৃত সমীকরণকে অপ্রকৃতর মতো করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ফেলবেন, সেটাও কিন্তু ভুল হয়ে যাবে। তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো এখন দেখুন সমীকরণটি
আপনি কি করলেন, এই যে সমীকরণটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করতেছি কেবলমাত্র এক্স এর ফাংশন যেহেতু এটা, এক্স এর ফাংশন যেহেতু এটা, এই পার্টটা আপনারা জানেন যে এটা আমরা ওই সূত্রের মধ্যে দেখছি যে কেমন করে সলভ করতে হয়। প্রথমে এইভাবে এই জিনিসটা লিখতে হয় 1/n, করার পরে সেটা ক্যালকুলেশন করে দেখবেন এই যে এখানে দেখতেছেন কোনো ওয়াই টার্ম নাই, এজন্য এটা শুধু হলো এক্স এর ফাংশন। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেই ক্ষেত্রে কি হবে, ই টু দি পাওয়ার সামেশন ইন্টিগ্রেশন অফ, এটাকে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন বলা হয়, যোগজীকরণ চিহ্ন বলা হয়, আবার সামেশন চিহ্ন বলতে পারেন। তো সামেশন অফ এক্স ডিএক্স সেটাও বলতে পারেন আপনারা। তো এরপরে দেখুন এটাকে এই যে এইটাকে আমরা উপরে লিখে দিয়েছি দেখুন। তারপরে এই যে যেহেতু এটা এক্সটা কি আছে নিচে আছে, নিচে থাকে মানে কি, তার মানে এটা লগ হয়ে যাচ্ছে 2 log x, তার মানে এই যে -2 এটা উপরে চলে যাচ্ছে, -2 মানে হলো x স্কয়ার, 1/x স্কয়ার, তাই না, 1/x স্কয়ার হয়ে গেল, কারণ ই আর লগ কিন্তু কাটাকাটি যাচ্ছে, 1/x স্কয়ার হলো। এবার এইটা দ্বারা সমীকরণকে গুণ করলাম, গুণ করার পরে নরমালি গুণ করলাম, করার পরে আপনারা দেখবেন যে এখানে m এবং n টাকে আমরা বের করলাম, m এবং n টাকে বের করার পরে আমরা এখন কিন্তু এটা যেহেতু দুটো ইকুয়াল, কেন ইকুয়াল হবে, এটা ইকুয়াল হওয়ার জন্যই তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করেছি। তো এই জন্য এখন সমীকরণটা প্রকৃত হয়ে গেছে। প্রকৃত হওয়ার পরে আপনারা জানেন যে কিভাবে করতে হয় জিনিসটা। এই যে সমীকরণের মধ্যে বসাইলাম, বসানোর পরে ক্যালকুলেশন করার পরে আপনারা দেখতেছেন যে ফাইনালি কিন্তু যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো আপনারা যদি বুঝে থাকেন, আমি এরপরে আর বেশি টাইম নিচ্ছি না, পঞ্চম নিয়মটা আপনাদের জাস্ট এক নজরে চোখ বুলিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের। দেখুন এই যে m এবং n টা বের করবো, দেখার পরে দুই পাশে আমরা দুইটা বের করার পরে দেখবো যে সমান না, যেহেতু সমান না তাহলে এটা প্রকৃত সমীকরণ নয়। সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য আগে চিন্তা করতে হবে যে এটা কোনটার মধ্যে পড়ে। এটা 1/m ইন্টু এটা এই যে ডেল এক্স অফ n মাইনাস ডেল ওয়াই অফ m যদি হয়, সেটা যদি দেখুন এই যে ফাইনালি -2/y, মানে এটা y এর ফাংশন, শুধুমাত্র x এর ফাংশন না। আগেরটা কি ছিল, আগেরটা আমরা কিন্তু 1/n ইন্টু কাজটা করেছিলাম, করার পরে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র সেটা x এর ফাংশন ছিল, কারণ ওখানে x ছিল, y এর পার্ট ছিল না। দেখছেন দুইটা কিন্তু জাস্ট মানে একটা সাথে একটা রিলেটেড। তো আপনারা এই যে দুইটার মধ্যে যে টেকনিকগুলো আছে, দুইটার মধ্যে যে মিল আছে বা অমিলগুলো আছে, এগুলো খেয়াল করে করে অঙ্ক করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অঙ্ক একটা বুঝতে খুব সুবিধা হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এরপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন করে বের করতে হয়, আগেরটার মতো সেম টাইপের, তাই না। এই যে আগেরটার মতো করা হলো, এই যে দেখুন এই যে যেহেতু নিচে y আছে তার মানে এটা লগ হয়ে যাচ্ছে, তারপরে এটা -2 সামনে পাওয়ার হিসেবে চলে যাচ্ছে, পাওয়ার হিসেবে আসার পরে এটা কাটা যাচ্ছে, -y টু দি পাওয়ার -2 মানে 1/y স্কয়ার। এবং এটা দ্বারা কি হচ্ছে, আমরা গুণ করে দিলাম, গুণ করার পরে দেখুন এই যে নরমালি আমরা গুণ করছি, করার পরে যেটা হলো সেটাই কিন্তু আমার প্রকৃত সমীকরণ। তারপরে আমরা কিন্তু এটা নরমালি সমাধান করব, এখানে কিন্তু এটা x বর্জিত পদ হয় আপনারা জানেন। তো ঠিক আছে, সমাধান করার পরে যেটা আসবে সেটাই কিন্তু আমার অ্যান্সার। তো ওকে, আপনারা যদি নিয়মগুলো সব দেখে থাকেন তাহলে ফাইনাল আরেকটা ম্যাথ আপনাদের দেখাই, সেটা হলো 2x + 3y + 4dx + 3x - 6y - 5 dy = 0। তো এই ক্ষেত্রেও আমরা কি করলাম, m এবং n টা আমরা বের করে নিলাম, করার পরে আমরা দেখতেছি যে এখানে কিন্তু আবার দুইটা সমান হচ্ছে। তো এটা কিন্তু খুবই সহজ হয়ে গেল, এটা প্রদত্ত সমীকরণটি প্রকৃত, এবং সমীকরণটি হলো প্রকৃত অন্তরক সমীকরণ বর্জিত পদ। ঠিক আছে, ওকে। যদি এমন হয় তাহলে সমাধানটা দেখুন, এই যে আপনারা জানেন যে m dx + n এর বর্জিত পদ অফ সামেশন সমান হলো ধ্রুবক হয়। ঠিক আছে, কারণ এখানে আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু কোনো x y কোনো কিছু নাই, মানে চলক বর্জিত পদ আর কি। এইটা হবে হলো চলক বর্জিত পদ। চলক বর্জিত পদের ক্ষেত্রে কিন্তু আমাদের নির্ণয় সমাধানটা এটা। এক্ষেত্রে কিন্তু আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা লাগতেছে না, বিকজ এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ। প্রকৃত হলে সেক্ষেত্রে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগতেছে না, কিন্তু এটা চলক বর্জিত পদ যেহেতু, সেই জন্য এটা নিয়মটা হলো m dx এর ইন্টিগ্রেশন প্লাস n এর x বর্জিত পদের ইন্টিগ্রেশন সমান হলো ধ্রুবক। মানে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, একই রকম, তাই না, একই রকম দেখা যাচ্ছে। তো m এর ভ্যালু n এর ভ্যালু আপনারা এখানে লিখলেন, লেখার পরে ইন্টিগ্রেট করলেন, এই যে জানেন যে এটা x²/2 হয়, কাটাকাটি যাবে আর কি। তারপরে এখানে y²/2 হবে, সাথে হলো এই যে না y²/2 না, তো এটা x এর সাপেক্ষে করা হচ্ছে, y থাকলো x এখানে এক্সট্রা আসবে। এরপরে এখানে হলো 4x হয়ে যাচ্ছে, আবার এখানে 6y²/2 হচ্ছে, আবার এখানে 5y হচ্ছে, আপনারা জানেন। এরপরে কি হচ্ছে, এই যে কাটাকাটি করলাম, করার পরে এই যে এখানেও কাটাকাটি করে 3 আসলো, যেটা আসলো সেটাই আমাদের নির্ণয় সমাধান। তা এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া হলো। দেখুন 1 2 3 4 5টা এখানে আমরা দেখতেছি আমাদের ম্যাথগুলোর পাশাপাশি। তো আমরা অলরেডি কিন্তু 5টা নিয়মই, সবগুলো নিয়ম আমরা কভার করার চেষ্টা করেছি, সবগুলো নিয়ম আপনারা, এর পরেও আপনারা আরো কিছু ম্যাথ এখানে দেওয়া হয়েছে। এগুলো কেন দেওয়া হয়েছে বলুন তো, বিকজ শুধুমাত্র আপনি অঙ্ক দেখে দেখে কিন্তু শিখতে পারবেন না, অঙ্ক আপনাকে নিজে হাতে কলমে করতে হবে না, তাছাড়া কিন্তু আপনি অঙ্ক ভালো করতে পারবেন না। এই জন্য কিন্তু এগুলো সেলফ প্র্যাকটিস হিসেবে দেওয়া হয়েছে, এবং এগুলোর মধ্যে কিন্তু বিগত বছরের বিভিন্ন সময় এসেছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেই আমরা কিন্তু এগুলো বাছাই করেছি। তো মোটামুটি আপনার পুরো বইয়ের মধ্যে আমরা ছাঁটাই করে কিন্তু আপনাদের জন্য জাস্ট টোটাল 11 থেকে 12টা সংক্ষিপ্ত এবং রচনামূলক, তার সাথে অতি সংক্ষিপ্ত আরো হবে 7-8টা হবে, এবং তারপরে এই সেলফ প্র্যাকটিসের মধ্যে আরো সবগুলোতে 5টা 10টা করে থাকলে টোটাল জাস্ট 50টার মতো অঙ্ক হবে প্রত্যেক চ্যাপ্টারে। এগুলো যদি সবগুলো আপনারা কমপ্লিট করেন, আশা করা যায় আপনাদের প্রস্তুতি খুব ভালো হবে, এবং এই টাইপের মানে এই চ্যাপ্টার
চ্যাপ্টারের উপর যে কোনো টাইপের ম্যাথ আপনারা করে ফেলতে পারবেন। তো যদি আপনাদের কনফিডেন্স লেভেল মোটামুটি এই পর্যায়ে চলে এসে থাকে, আপনাদের কনফিডেন্সটাকে তাহলে আরও একটু বুস্ট করার জন্য, আপনাদের সাজেশনের জন্য যেন আপনাদের দৌড়াদৌড়ি করতে না হয়, সেই জন্য একটা শর্ট সাজেশন আমরা দিয়ে দিচ্ছি। তারপরেও আপনাদের ফাইনালে আমরা আবার সাজেশন দেওয়ার ট্রাই করবো। তো আপনারা আপাতত প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন টপিকগুলো একটু দেখে নেন। গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখতেছেন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখতেছেন এখানে, এবং ফাইনালি আপনি রচনামূলক প্রশ্ন কিছু কিছু দেখতেছেন। এগুলো কিন্তু অবশ্যই আপনি সলভ করবেন, বাসায় সলভ করবেন, এবং সলভ করার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কিউএ সেকশন রয়েছে, আপনারা দেখবেন। এবং আমাদের পরবর্তী চ্যাপ্টার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং আমাদের শুধু পরবর্তী চ্যাপ্টার না, আমাদের অন্যান্য যে কোর্স রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আপনাদের আমাদের ক্লাস সম্পর্কে যে কোনো ফিডব্যাক আমরা অ্যাপ্রিসিয়েট করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।